কই নীর এখনো খেতে আসেনি? আজকে ওর মেডিকেল কলেজের ফার্স্ট ক্লাস আর ও রেডি হয়নি। হুম, তোমার মেয়ে প্রথম দিন কলেজে যাওয়ার জন্য এত এক্সাইটেড যে এখনো মনে হয় মন মতো রেডি হতে পারেনি। তাও ঠিক, শর্ত হোক ওর সব থেকে বড় আশা, ওর স্বপ্ন দিন আজ। আজকের দিনটা তো একটু ইম্পর্টেন্ট হতে হবে। এক্সপেকটেশনাল তো হবেই। দেখো আমাকে কেমন লাগছে। আমার কাঙ্ক্ষিত পোশাক এই সাদা একদম। আমার সব স্বপ্ন পূরণের জন্য আরো এক ধাপ এগিয়ে গেলাম। হ্যাঁ মা, তুমি তোমার জীবনে সব যুদ্ধ জয় করো, তোমার যথাযথ মর্যাদা কৃতিত্ব অর্জন করো, এটাই আমাদের প্রত্যাশা। হয়েছে তোমাদের, বাবা মেয়ে এত ইমোশনাল কথা বন্ধ করে খেতে আসো। হ্যাঁ মা, আই খাওয়া শুরু করি, তাড়াতাড়ি খা, তোকে আবার কলেজ ছেড়ে দিয়ে চেম্বার থেকে অফিসে যেতে হবে। ওকে, আপনাদের তো পরিচয়ই দেয়া হয়নি। পরিচয় পর্ব শুরু করা যাক। আমি আশিনা কবির নীর, আব্বু আম্মুর একমাত্র কন্যা। আমার ছোট বোন আছে উচ্চ মাধ্যমিক। আব্বু একজন ইনকাম ট্যাক্স লয়ার অ্যান্ড এনজিও অফিসার। মা গৃহিণী। বোন ক্লাস 7-এ পড়ে। এই ডাইনি শাকসুন্নি পেতনি, কই তুই? এতক্ষণ লাগে তোর আসতে? কত মাইল দূরে আছেন আপনি? আরে বাবা, আমাকে বলতে তো দে। তুই তো তখন থেকে বলেই যাচ্ছিস। একটু তো থাম আর সামনে তাকা। দেখছিস আমাকে? দেখছি। হইছে, এত ভাব নিতে হবে না। দেরি করে এসে ঢং কত। আরে ওই সকালে রেডি হতে আর আব্বু আম্মুর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। এবারের মতো মাফ করে দে দোস্ত। কথাগুলো নীর আদ্রের পাশে এসে বলল। আচ্ছা, এবারের মতো মাফ করে দিলাম, চল ক্লাসে যাই। চল। এই মাত্র যার সাথে নীরের কথোপকথন শুনলেন সে হলো নীরের বেস্ট ফ্রেন্ড আদ্র। আদ্র নীরের বন্ধু কম, ভাই আর প্রোটেক্টর বেশি। নিজে নীরকে যা ইচ্ছা তাই বলবে, কিন্তু অন্য কেউ কিছু বললে তার রক্ষা নেই। আজকে যে আমাদের কলেজের প্রথম দিন, তা মনেই হয়নি বল? হ্যাঁ রে, অনেক মজা হয়েছে। বিশেষ করে রুবি, আদিলা আর নিহালের সাথে বন্ধুত্ব করে বেশ ভালো হয়েছে। আমাদের সাথে প্রথম দিনই অনেক ফ্রেন্ডলি বিহেভ করলো। হ্যাঁ রে, আমারও তোদের সাথে বন্ধুত্ব হয়ে খুব ভালো লেগেছে। ক্যান্টিনে বসে কথাগুলো বলছিল আদ্র, নিহাল আর নীর। এর মধ্যে ওদের বাকি বন্ধুরাও চলে আসে, আড্ডায় মনোনিবেশ করলো। আচ্ছা নীর, ওই যে আমাদের প্রথম ক্লাস নিল যে প্রফেসর, ওনাকে খেয়াল করেছিস? হ্যাঁ মনে আছে, কিন্তু এতে খেয়াল করার কি আছে? আরে তুই দেখিসনি, পুরো ক্লাস তোর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। কই না তো, আমি খেয়াল করিনি। তুমি কি করে খেয়াল করবা? সবসময় শুধু বোর্ডের দিকে তাকায় থাকো, নয়তো বইয়ের দিকে। আরে বাবা, জানি তুই মেধাবী, পড়াশোনা করিস, কিন্তু প্রথম দিন নতুন জায়গায় আসছিস, মানুষ একটু সব দিকে খেয়াল করে না? তুই তো তাও করিস না। তুই যেটা বলেছিস সেটা ওর দিকে খেয়াল না করার একটা কারণ, কিন্তু ও যখন স্যারের দিকে তাকাবে তখন তো স্যার আর ওর দিকে তাকাবে না, না হলে তো ও বুঝবে কিভাবে, বুঝিসনি? কথাগুলো আদিলাকে উদ্দেশ্য করে নিহাল বলল। এই এতগুলো কথার মধ্যে আদ্র এতক্ষণ কিছুই বলেনি। প্রথম দিন নীরারা অনেক মজা আনন্দের মাঝে কাটলো। ও একজোড়া চোখ যে তার দিকে পলকহীনভাবে নজর দিয়ে আছে সেটা ও খেয়ালই করেনি। নীর অতিরিক্ত ফর্সা না হলেও ওর মায়াবী চোখ, টানা টানা নাকের সাথে যেন ওর একটু চাপা গায়ের রঙই ওকে আরো রমণীয় করে তুলছে। তার সাথে 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা আর স্টাইলিশ সাথে অত্যন্ত মার্জিত ড্রেস সেন্স ওকে মানুষের কাছে আরো মুগ্ধকর তৈরি করছে। আজকে কলেজে ফার্স্ট ইয়ারদের ক্লাস ছিল না, তুই আসিসনি কেন আজকে? আরে আর বলিস না, আম্মু আজকে কোন আন্টির বাসা যাবে, তাই আমাকে কলেজে যেতে নিষেধ করছে। তুই এইভাবে বলতেছিস কেন? কলেজে কিছু কি হয়েছে? না তেমন কিছু না, কিন্তু আমার যে কি হয়েছে। তোর আবার কি হলো? কালকে রাতে তো কথা হলো, তখন তো ঠিকই ছিলি। আজকে না কলেজে একটা মেয়েকে দেখছি, মনে হয় ফার্স্ট ইয়ার নতুন ভর্তি হয়েছে। তাতে কি হয়েছে খুলে বল। আমি বুঝতেছি না আমার সাথে কি হচ্ছে। আমি মনে হয় মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা, তুই যদি সত্যি ভালোবেসে থাকিস তাহলে কালকেই ওই মেয়েকে খুঁজে বের করব। আর খুঁজতে কোনো সমস্যা হওয়ারই কথা না, যেখানে আমরা একই কলেজে পড়ি। হ্যাঁ, খুঁজে তো বের করতেই হবে। আমার সামনে শুধু ওই মেয়েটার হাসি ভরা মুখ ভেসে উঠছে। কি যে করি, মনটা কেমন যেন আনচান করছে। আর এত চিন্তা করিস না তো, দেখা তো হবেই, শুধু সকালের অপেক্ষা কর। ঠিক আছে, রাখছি এখন। বাই, গুড নাইট।
গুড নাইট। পরিচয় দেওয়া যাক। আমি হলাম ইফাত হাসান স্তব্ধ, মেডিকেল 3য় বর্ষের ছাত্র, বাবা মার একমাত্র ছেলে। বাকিটা পরে জেনে নেবেন। আর আমার সাথে যার কথোপকথন চলছিল সে হলো আমার বেস্ট ফ্রেন্ড অনিক জামান। ফ্ল্যাশব্যাক। চল তাড়াতাড়ি ক্লাসে। হ্যাঁ চল। ওই জীবন মেয়েটা কে রে? আগে দেখেছি বলে মনে হচ্ছে না, মনে হয় নতুন, ফার্স্ট ইয়ারে। বেবি, আমি তোমার পাশে থাকি, তুমি অন্য মেয়ের কথা জিজ্ঞেস করছো কেন? ও রিমা, তোমাকে বলছি না ন্যাকামি করবে না। আমার ন্যাকামি মোটেও সহ্য হয় না। ন্যাকামি করি নাই তো, তুমি অন্য মেয়ের কথা বললে কেন? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি? স্তব্ধ আর কিছুই বলল না। আসলে ও রিমাকে আগে থেকেই পছন্দ না, কিন্তু বারবার ডিস্টার্ব আর সিন ক্রিয়েট করার জন্য স্তব্ধ রিলেশনশিপে এসেছে। এখন ওর কাছে রিমাকে আরও ডিস্টার্বিং মনে হচ্ছে, কারণ স্তব্ধ পুরো মন জুড়ে এখন অন্য কারোর বসবাস। পরের দিন। মা চল, কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে। নূর, তুইও তাড়াতাড়ি আয়। তোর আপুকে কলেজে দিয়ে তোকে স্কুলে দিয়ে তারপর আমি অফিস যাব। চলো আপু, নূর চল। আম্মু আসে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ, সাবধানে যাস আর কলেজে শান্তভাবে থাকিস। তুই তো আবার কিছু দেখলেই মারামারি শুরু করে দিস। কালকের দিনটা ভালো ছিলি, জেনে শান্তি পাইছিলাম, আজকে যেন কিছু না শুনি। শান্ত থাকার ট্রাই করব, কিন্তু কতটুকু থাকতে পারি সেটার বিষয়। গেলাম। এদিকে অনেক স্তব্ধ। কতক্ষণ ধরে ওয়েট করছি, কই আপনার স্বপ্নের রাজ্যের রাজকন্যা? আরে আসবে আসবে, আর একটু ওয়েট করো, এখনই চলে আসবে। তাছাড়া আমি অতিরিক্ত এক্সাইটমেন্টে তাড়াতাড়ি চলে আসছি। কথাগুলো কলেজ গেটের সামনে দাঁড়িয়ে বলছিল স্তব্ধ আর অনিক। এখনো অনিক ছাড়া নীরের কথা কেউ জানে না, জানলে গ্যাং ধরে সব দাঁড়িয়ে থাকতো। এই প্রথম তাদের বন্ধু নিজ থেকে কাউকে পছন্দ হয়েছে, এটা তাদের কাছে যে কতটা আনন্দের হবে। ওই দেখো চলে এসেছে, তোকে বলছিলাম না এখনই চলে আসবে। দেখছিস চলে আসছে, একেই বলে হার্ট টু হার্ট কানেকশন মামা। কথাগুলো অনেককে একটু ভাব নিয়েই বললেও পরক্ষণে স্তব্ধের মন খারাপ হয়ে গেল। একজনের সাথে নীরকে হাসতে দেখে। হ্যাঁ, আদ্রের সাথে কলেজে ঢুকছিল নীর। কি রে মামা, ওই ছেলেটা আবার কে? ওর বয়ফ্রেন্ড নাকি? ধর আমি কি করে জানবো, আমি তোর নামই জানি না। কথাগুলো একটু রেগেই বলল স্তব্ধ। ওকে বাবা, টেনশন নট, আমি কলেজ ছুটির আগে ওর সব ইনফরমেশন তোর কাছে এনে দিব। চল ক্লাসে যাই। চলো। ওর নাম আসনা কবির নীর, সবাই নীর বলে ডাকে। বাবা মা আর বোনের সাথে থাকে। বাবা চাকরি করে আর কিসের যেন উকিল, আর মা কিছু করে না, বোন স্কুলে পড়ে। আরে ওর বাপ মা দিয়ে আমি কি করব? আগে বলো ওই ছেলেটা কি ওর বয়ফ্রেন্ড? কথাটা খুব উত্তেজিতভাবে বলল স্তব্ধ। সেটাই তো খুব সিরিয়াস ম্যাটার। কথাটা হাসি চেপে রেখে বলল অনিক। আসলে ও ইচ্ছা করে স্তব্ধকে রাগানোর জন্য এত কথা পেঁচাচ্ছে। আরে বলছি সবুর কা ফল মিঠা হতা হে। তুই বলবি? আচ্ছা রাগ করতে হবে না, বলছি। ওই ছেলেটার নাম আদ্র, নীরের বেস্ট ফ্রেন্ড, বুঝলি? শুধু বেস্ট ফ্রেন্ড হলেই ঠিক আছে। তখনই কেউ একজন বলে উঠল, কি রে, তোদের দুজনকে সকাল থেকে দেখছি, কি নিয়ে এত কথা হচ্ছে? না কিছু না। ও আচ্ছা, কিছু না হলেই ভালো। সৃষ্টি স্তব্ধের ভালো বন্ধু। স্তব্ধ সৃষ্টি ভালো বন্ধু মনে করলেও সৃষ্টির মনে স্তব্ধের জন্য আলাদা জায়গা আছে, সেটা কেউ জানে না। আজকে সিনিয়ররা মিলে জুনিয়রদের র্যাক করছে, মূলত র্যাক করছে স্তব্ধের গ্যাংরাই। তা দেখে নীর আর নিজের মাথা ঠান্ডা রাখতে পারল না। আসলে ওর দুটা ফ্রেন্ড রুবি আর নিহালকেও ওরা কি জানি করতে বলছে, তা দেখে নীর চটে গেছে। ওর ফ্রেন্ডটা ওকে আটকাতে যেও আটকাতে পারল না। এরপর নীর কি করে সেটা দেখার অপেক্ষা। এখানে কি হচ্ছে আর ওদের এভাবে দাঁড় করিয়ে রেখেছেন কেন? কথাটা নীর সিনিয়রদের উদ্দেশ্য করে বললে। নীরের কথা শুনে নিশি বলে ওঠে, ওই মেয়ে, তোমার সাহস কত? তুমি চেনো আমাদের, আমরা কে? আর ওদের র্যাগিং হচ্ছে? আপনারা কে তা আমার জানার দরকার নেই, আগে ওদের ছেড়ে দিন। আর আপনারা জানেন না আগে যা র্যাগিং হয়েছে সে কথা আলাদা, কিন্তু আবরারের হত্যার পর সেটা সম্পূর্ণ বেআইনি করে দেয়া হয়েছে। এই কথাও কি আপনাদের আমার বলতে হবে? নিজেদের যে এত সিনিয়র বলে দাবি করেন, তাহলে আমার থেকে তো এই কথা আপনাদের আগে জানা উচিত। দেখছিস স্তব্ধ, এই 2 দিনের মেয়ে আমাদের শেখাচ্ছে, তুই কিছু বল।
সৃষ্টি কথাটা স্তব্ধকে উদ্দেশ্য করে বলল। স্তব্ধের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তখন ওর ভালোবাসা সিক্ত নয়ন শুধু নীরকে দেখতে ব্যস্ত। সৃষ্টির কথা শুনে নীরের মেজাজ এখন সর্বোচ্চ পর্বতশৃঙ্গে উঠে গেছে। সিনিয়র বলে কি মাথা কিনে নিয়েছেন? আর আপনি আমাকে কি বললেন? আমি আপনাকে বলছি সিনিয়র বলে যে আপনাদের ভুল কাজগুলো যে চোখ বন্ধ করে মেনে নিতে হবে সেরকম মেয়ে আমি না। ভুল তো ভুল, সেটা মাথা উঁচু করে বলার শিক্ষা আমি ছোটবেলা থেকে পেয়েছি। বললাম না, প্রথমবার কলেজের দ্বিতীয় দিন, তাই কিছু বললাম না। সো ফার্দার এরকম কিছু দেখলে ছেড়ে দেব না, কথাটা মনে রাখবেন। এই চল তোরা। কথাগুলো একদমই বলে বন্ধুদের নিয়ে ওখান থেকে চলে আসলো নীর। ওই মেয়ের কত বড় স্পর্ধা, আমাদের মুখের উপর কথা বলে। ওই স্তব্ধ, তুই কিছু বলছিস না কেন? কি হয়েছে তোর? নীরের এরকম অগ্নিময় রূপ দেখে স্তব্ধের যেন মুখের ভাষা লোপ পেয়েছে। ও কিছু না বলে ওই স্থান ত্যাগ করলো। ওর পেছন পেছন অনেকও চলে আসলো। নীর, তোর স্তব্ধ ভাইয়ের সাথে ওভাবে রিয়াক্ট করা উচিত হয়নি। হ্যাঁ, মানলাম তোর কাছে অন্যায় কাজ প্রাধান্য পায় না, কিন্তু এতে স্তব্ধ ভাইয়ের তো কোনো দোষ ছিল না। উল্টে উনি আরো ওনার ফ্রেন্ডদের বারবার নিষেধ করছে, বাট ওনার ফ্রেন্ডরা শোনেনি। ওনার যদি কোনো আগ্রহই না থাকে তাহলে উনি ওখানে ছিল কেন? আরে আমাদের যাতে অতিরিক্ত কোনো কিছু করতে না বলে, সেজন্য সে আমাদের হেল্প করার জন্য ওখানে ছিল, বুঝলি? বুঝলাম। তাহলে তো আমার ভুল হয়ে গেছে, ওনাকে শুধু শুধু এতগুলো কথা শুনিয়ে দিলাম। এখন কি করি? সমস্যা নেই, তুই কালকে ওনার কাছ থেকে মাপ চেয়ে নিস। ঠিক আছে, বাসায় চল এখন। কথাগুলো নীরা বাসায় যেতে যেতে বলছিল এদিকে। কোথায় ওর সামনে ভালোভাবে প্রেজেন্ট হব তা না, প্রথম দিনই নীরের কাছে খারাপ হয়ে গেলাম। কথাগুলো স্তব্ধ ওর মাকে বলছিল। ওর মা নীরের ব্যাপারে জানে। স্তব্ধ ওর মার কাছ থেকে কিছুই লুকায় না। স্তব্ধের কথা শুনে ওর মা বলতে শুরু করলো। আসলে ব্যাপারটা খুবই গুরুতর। আমার হিরো ছেলেকে প্রথম দেখাতেই ওর নায়িকা ভিলেন বানিয়ে দিল। এটা কি মানা যায়? ও মা, আমি তোমার কাছে একটা উপায় চাচ্ছি, আর তুমি কিনা মজা করছো। যাও, তোমাকে আর কখনোই কিছু বলবো না। আচ্ছা বাবা, রাগ করো না। তোমার কাছ থেকে ওর সম্পর্কে শুনে যেটুকু বুঝতে পেরেছি, তাতে নীর ওর ভুল বুঝতে পেরে নিজেই তোর কাছে আসবে, দেখিস। মা, তাই যেন হয়। এদিকে নীর কথা বলছিল ওর বাবার সাথে। জানো আপু, আজকে না কলেজে আমার নতুন ফ্রেন্ডদের সিনিয়ররা র্যাগিং করছিল, তাই দেখে আমি না কন্ট্রোলে থাকতে পারিনি। আমি ওদের সামনে প্রটেস্ট করেছি, কিন্তু আমি না একজনকে ভুল বুঝে তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। নেহাল বলল উনি নাকি ওদের সাথে ওরকম করতে নিষেধ করছে, কিন্তু বেচারা আমার কাছে নিজের সম্পর্কে একটু সাফাই দিল না। উনি চাইলে কিন্তু নিজের বন্ধুদের মতো আমার সাথে খারাপ বিহেভ করতে পারতো, কিন্তু আমাকে কিছুই বললো না। ছেলেটা তো সত্যি আইডিয়ার। তা ছেলেটার নাম কি? জানি না। আমার আব্বুর কথা শুনে আম্মু বলে উঠলো, দেখছো মেয়েকে লাই দিয়ে দিয়ে কি করেছে? শুধু শুধু একটা ছেলেকে কতগুলো কথা শুনিয়ে দিল। আচ্ছা মা, তুই কালকে ওই ছেলেটার কাছে মাপ চেয়ে নিস। ঠিক আছে আব্বু। নে, এখন তাড়াতাড়ি খেয়ে ঘুমাতে যা। পরের দিন কলেজে এসে নীর সহ সবাই ক্লাস করছে। দুটো ক্লাস করার পর এখন নীরতে ক্লাস নিবেন আহান। আহান নীরের থেকে বেশি সিনিয়র না। আহান এই বছর ডাক্তারি পাশ করছে। মেডিকেল কলেজে পড়াশোনায় ভালো এবং সব সময় টপার হওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষ তাকে প্রফেসর হওয়ার প্রস্তাব পাঠানো। সে রাজি হয়ে যায়। তাই সে বর্তমানে এখানকার নতুন প্রফেসর হিসেবে যোগদান করছে। আহান ক্লাসে ঢোকার পর কেমন আছে সবাই? সবাই ভালো আছে বলে সম্মতি জানালো। আজকে যেহেতু তোমাদের কাছে আমার দ্বিতীয় ক্লাস, তাই আমি ভাবলাম আজকে তোমাদের ক্লাসে একটা ইম্পর্টেন্ট বিষয় জানিয়ে দেওয়া উচিত। তোমাদের নিয়মিত চ্যাপ্টার বেসিসে সিএ এক্সাম নেওয়া হবে। সো সবাই চ্যাপ্টার গুরুত্ব থেকে প্রি অর্ডার থাকবা। সো আমার বলা শেষ। কারো কি আমার কাছে এই বিষয়ে কোনো প্রশ্ন আছে? জি স্যার। বলো। আপনি এত কিউট এন্ড হ্যান্ডসাম কেন? হোয়াট? তুমি বোধহয় ভুলে গেছো আমি তোমাদের টিচার। সো মাইন্ডেড ল্যাঙ্গুয়েজ। ওকে স্যার। তোমাদের কারো কোনো ভলিউড কোশ্চেন থাকলে করো। বেশ রেগে কথাটা বলল আহান।
জি স্যার। বলো। স্যার আমাদের চ্যাপ্টার শেষ হওয়ার পরের দিনেই কি সে হবে নাকি আপনি নতুন করে বলে দেবেন? হ্যাঁ, আমি বলে দিব। ওকে, বাই। ক্লাস শেষে সবাই ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে, তখন আদিলা বলল, ঠিক হয়েছে, স্যার কথা শোনাই দিছে। কি দরকার ছিল স্যারকে ওসব বলার? বেশি বেশি করে মেয়েটা। কি করেছে এসব মেয়েরা মেডিকেলে চান্স পায় আল্লাহ জানে। আচ্ছা আমার সাথে একটু চল তো। যাচ্ছি, কিন্তু কই যাবা? আরে কালকে যে ছেলেটাকে বেশি কথা শুনিয়েছিলাম তার কাছে গিয়ে একটু মাফ চাইবো। শুধু শুধু কড়া কথা শোনাই দিছি। চল। অন্যদিকে বাবু রাগ করছো কেন? আমাকে বিলিভ করো, আমি ওই মেয়ের সাথে কথা বলিনি। ও নিজে এসে আমাকে কি যেন বলতে আসছিল, ঠিক তখনই তুমি ভুল টাইমে চলে আসছো। এখন আমি তো ভুল টাইমে চলে আসি। তুমি থাকো ওই মেয়েকে নিয়ে, আমার আশেপাশেও যেন তোমাকে না দেখি। আরে আমাকে বিশ্বাস করো। আচ্ছা আমাকে যদি বিশ্বাস না হয় তাহলে স্তব্ধর কাছে শোনো। পলকের গার্লফ্রেন্ড যখন রেগে চলে যেতে যায় তখনই স্তব্ধ পথ আটকায়। ঠিক ওই মুহূর্তে নীর এসে উপস্থিত হয়। স্তব্ধকে এভাবে পথ আটকাতে দেখে নীর স্তব্ধকে টিচার ভেবে আবার ভুল বুঝে ওখান থেকে চলে যায়। স্তব্ধ পুরো বিষয়টা না বুঝে ভ্যাবাচ্যাক খেয়ে যায়। তখন ও নীরের ফ্রেন্ড নিহালকে নীরের চলে যাওয়ার বিষয়টা জানতে চাইলে নিহাল বলে, ভাইয়া আসলে নীর আপনার কাছে কালকের বিষয়ে ক্ষমা চাইতে এসেছিল, কিন্তু আপনার কাছে ও এমনটা আশা করেনি। ও ভেবেছে যে আপনি ওই আপুকে টিস করেছিলেন। আচ্ছা ভাই, ক্লাস আছে, আমি এখন আসি, পরে কথা হবে। নিহালের কথা শুনে নিমেষে স্তব্ধের মন খারাপ হয়ে গেল। এর মধ্যে পলক কিছু না বুঝে স্তব্ধের কাছে কি হয়েছে জিজ্ঞেস করলে স্তব্ধ বলে, আরে শালা, তোর লাইন ঠিক করতে যেয়ে তো নিজের লাইন গোড়া থেকে কেটে গেল। এই যে মিস নীর। স্যার আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকে বলছি। তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো তোমাকে বাসায় পৌঁছে দেই, আর যেতে যেতে কথা বলা হয়ে যাবে। ঠিক আছে চলুন স্যার। বিষয়টা সবাই ভালো চোখে দেখলো। একজনের হৃদয় সিংহায় জ্বলে পুড়ে যাচ্ছে। তারপর স্তব্ধ বাসায় চলে আসলো। মা, আমি নীরের কাছে ভালো হব কি আরো খারাপ হয়ে গেলাম। অতঃপর স্তব্ধ আজকের সব ঘটনা ওর মার কাছে খুলে বলল পরের দিন। জানা রে দোস্ত, প্লিজ হেল্প কর। আচ্ছা ঠিক আছে, ওকে না বলিস। ওই যে ওর সাথে আরেকটা মেয়ে সবসময় চিপকায় থাকে না, ওকে যে নীরকে একটু বুঝাই বলতে বল, প্লিজ প্লিজ প্লিজ। ওকে ওকে, ম্যানেজ করবানি। হ্যাপি? না, আগে ম্যানেজ হোক, তারপর হ্যাপি হব। ওকে। এই যে হ্যালো মিস, ওই যে আপনাকে বলছি একটু শুনেন। বলেন। একটু কথা আছে, বলতে পারি? জি বলেন। কিছু যদি মনে না করেন একটু ওইদিকে যে কথা বলি। ঠিক আছে চলুন। তারপর অনেক রুবিকে নিয়ে কলেজে একটা গাছের নিচে বসে বলতে শুরু করে, আপনি তো মনে হয় আমার ফ্রেন্ড স্তব্ধকে চেনেন। হ্যাঁ চিনি, কিন্তু তাতে কি? বলছি আসলে র্যাগের দিন তো তুমিও ছিলে, আমি তো তোমার কলেজের সিনিয়র, তাহলে তো তুমি করে বলতে পারি তাই না? ইয়া শিওর। তারপর বলেন। তো তোমার র্যাগিংয়ের দিন তোমার ফ্রেন্ড নীর কী করছে তা তো কলেজের সবাই জানি। তুমিও তো জানো যে ওদিন স্তব্ধের কোনো দোষ ছিল না, তাও তোমার ফ্রেন্ড নীর ওকে ভুল বলছে। তারপর কালকে নাকি স্তব্ধ আমাদের আরেকটা ফ্রেন্ড পালকের গার্লফ্রেন্ড আর পালকের ঝগড়া ঠিক করার জন্য যখন ওর গার্লফ্রেন্ডকে বোঝানোর জন্য পথ আটকায়, তখন নীর স্তব্ধকে ইফটিজার ভেবে ভুল বোঝে। হ্যাঁ তাতে কি হয়েছে, একটু ঠিকভাবে বুঝিয়ে বলবেন? হ্যাঁ, তাই স্তব্ধ নিজের মনের ভেতর একটু ইতস্তত বোধ হচ্ছে যে ওকে একজন শুধু শুধু ভুল বুঝবে। তাই তুমি যদি নীরকে বুঝিয়ে যদি স্তব্ধের সাথে কথা বলে দিতে পারতে তাহলে একটু নিশ্চিত হতাম আর কি। ও এই কথা, তাতে এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি দরকার? আমি তো পুরো বিষয়টা জানি, আর স্তব্ধ ভাই যে কাউকে টিস করবে না তাও জানি। সো আপনার টেনশনের কোনো কারণ নাই, আমি নীরকে বুঝিয়ে বলবো। কালকে ও যে স্তব্ধ ভাইয়ের সাথে কথা বলে আসবে। আসলে আমি কোনোদিনও কোনো মেয়ের সাথে একা এভাবে কথা বলিনি, তো সেজন্য তোমাকে কিভাবে বলবো বোঝাতে পারছিলাম না, তাই এরকম ঘোরানো পেছানো কথা হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই বলে অনেক ওখান থেকে দৌড়ে চলে আসে। তা দেখে রুবি হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে বলল,
ভেরি ইমপ্রেসিভ বাট আই লাইক ইট। কি হলো, ওভাবে দৌড়ে আসছিস কেন? তোকে আবার নীর দৌড়ানি দিল নাকি? আরে না, নীর কিছু বলেনি। তুই তো জানিস আমি কোনো মেয়ের সাথে কোনোদিন 5 মিনিটও কথা বলিনি। আর ওই রুবির সাথে কতক্ষণ কথা বললাম, তাই না? ও কিন্তু নীর কাকে বলছিস? তোর ভাবি হয় ভাবি বল, তোর ভাবি হয় ভাবি বলবি, বুঝলি? একটু ওয়েট কর বাবা, আগে ভুল বোঝাবুঝিটা ঠিক কর, না হলে শুধু আমার না তোর ম্যাডামও বলতে হবে। কেন আমি ওকে ম্যাডাম বলবো কেন? বলবো তো বউ। তুই কেমন নীরকে ভালোবাসিস? সারাদিন কোনো খবর রাখিস? কালকে দেখলাম নীর প্রফেসর আহানের সাথে রিকশায় করে কোথায় যেন যাচ্ছে। অনেকের কথা শুনে স্তব্ধের বুকের মাঝে যেন একটু চিনচিন ব্যথা অনুভব হলো। তাও নিজের মনকে এই বলে সান্ত্বনা দিল যে কোনো সমস্যা নেই, সে তার নীরকে জয় করে ছাড়বে অ্যাট এনি কস্ট। নীর, তোর সাথে কিছু কথা ছিল। বলুন। রুবি নীরকে স্তব্ধের কথা নীরকে বলে। নীর ও সিনিয়র কাছে সম্মানার্থে রাজি হয়ে যায়। তুমি আমাকে সত্যিই খারাপ ছেলে মনে করো? আপনাকে আমি কি মনে করি তাতে না আপনার কিছু আর না আমার কিছু, কারোরই লাভ বা ক্ষতি কিছুই নেই। সো আমি কি মনে করি বা না করি সে কথা বাদ দিয়ে কি বলবেন বলেন। শুধুমাত্র সিনিয়র ভাই বলে ডাকছেন, তাই আপনার রেসপেক্টের খাতিরে আসছে। নীরের কাছে ভাই কথাটা শুনে স্তব্ধে মোটেও ভালো লাগেনি, তাই একটু রেগেই কথাটা বলে ওঠে। আমি কারো ভাইটাই না। আর হ্যাঁ, এতই যখন সিনিয়রের রেসপেক্ট করো, তাহলে আমার সাথে এভাবে কথা বলাতে কি আমার ডিসরেসপেক্ট হচ্ছে না বলে তোমার মনে হয়? ও সরি ভাইয়া, থরি মিস্টার স্তব্ধ, যদি আপনার আমার কথায় খারাপ লেগে থাকে, আসলে আমার ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে। তা কার ক্লাসে, মানে কোন প্রফেসরের? এটাও বলা লাগবে? প্রফেসর আহানের। ও প্রফেসর আহানের, তাই বলি কি এত ইম্পর্টেন্ট? সরি, বুঝলাম না। না কিছু না। ওকে, তাহলে আমি এখন আসি। ওয়েট, আগে বলো আমাকে তুমি যেমন খারাপ ভেবেছো সেই ভুলটা কি বুঝতে পেরেছো? এখন যাই। যাবাই তো। তার আগে আমাকে শুধু শুধু ভুল বোঝার জন্য একটা শাস্তি আছে, সেটা হলো প্রতিদিন কলেজে এসে যে কোনো টাইমে একবার হলেও আমার সাথে দেখা করতে হবে। হোয়াট? ইম্পসিবল, আমি পারবো না। ভেবে দেখো, এতে কিন্তু সিনিয়রের ডিসরেসপেক্ট হচ্ছে। কথাটা স্তব্ধ নীরের একদম কাছে এসে বলে। আচ্ছা ঠিক আছে। নীর স্তব্ধকে এত কাছে আসতে দেখে ভয়ে হ্যাঁ বলে দেয়। আর স্তব্ধ আগে আগে দেখো হোতা হ্যাঁ ক্যা, এই স্তব্ধের দুষ্টু জ্বালাতনে তোমার কি হাল হয়। কথাটা মনে মনে বলে সানগ্লাসটা ঘুরিয়ে পড়ে একটু স্টাইল নিয়ে ওখান থেকে চলে যায়। তা দেখে নীর তো পুরাই থ। তারপর নীর ক্লাসে এসে আরও 2টো ক্লাস করে বাসায় চলে যায়। কিরে মা, এত ট্রেড দেখাচ্ছে কেন? কলেজে কি কিছু হয়েছে? তারপর কলেজে স্তব্ধের সাথে কি কি হয়েছে তা খুলে বলে। তোমরা থামবে? আইনির মা শোন, তুই আগের দিনের ছেলেটার কথা বলার পর আমি খোঁজ নিয়েছি। ওদের ফ্যামিলি খুবই ডিসেন্ট, আর কোনো উল্টোপাল্টা কিছু করার ছেলে স্তব্ধ না। হয়তো তোর সাথে সিনিয়র হিসেবে একটু মজা করার জন্য বলেছে। আর তুই চিন্তা করিস না, তোর আব্বু তো আছেই। নতুন ভর্তি হলেও আনন্দ কর, চিন্তা করার দরকার নাই। যা এখন ঘুমাতে যা, সকালে আবার কলেজ যেতে হবে। ঠিক আছে, আর আমি তো চিন্তা করিনি, জাস্ট তোমাকে বলছি। আর আমি কি ওই ইফাত হাসান স্তব্ধর মতো ছেলেকে ভয় পাই নাকি? আর আম্মু মনে রাখবা, টেনশন লেনে কা নেহি দেনে কা। যা ঘুমাতে যা। পরদিন কই তুই? এতক্ষণ লাগে তোর আসতে? আরে আসছি, তুই তো জানিস আমার একটু মাঝে মাঝে আসতে দেরি হয়। মাঝে মাঝে না, সব সময়। ওই সব সময় কই, কালকে তো লেট হয়নি। তাও 3 মিনিট লেট হইছে। আমার দাদা শ্বশুর এবার থাম। ওই, আমি তোর দাদা শ্বশুর হব কেন? আর আমার ছোট নাতিকে বা তোর মতো পেতনি বুড়ির সাথে বিয়ে দেব কেন? কি আমি পেতনি? কথাটা বলেই নীর আদ্রকে ধরার জন্য দৌড়াতে থাকে। তখনই কোনো একজনের সাথে সজোরে ধাক্কা খেয়ে পড়ে যায় আর পরক্ষণেই বলা শুরু করে। ওই কার বাপের এত সাহস এই আশনা কবির নীরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়? তোমার বাচ্চার বাপ। ভাই, এ কেমন হিরো তুমি? কোথায় তোমার হিরোইন পড়ে যাচ্ছে বলে তুমি ধরে নিবে তা না, তুমি উল্টো ধাক্কা মেরে ফেলে দিলে।
আদ্র স্তব্ধের কানে কাছে যে আস্তে করে কথাটা বলে হেসে দেয়। স্তব্ধ যে নীরকে পছন্দ করে সে কথা শুধু অনেক স্তব্ধ আর আদ্র জানে। আদ্রের এতে কোনো আপত্তি নাই। আদ্রের হাসি দেখে এবার নীর আর ঠান্ডা থাকতে পারল না। ও কিছু বলতে যাবে তখনই একজন এসে হাত বাড়িয়ে নীরকে উঠতে হেল্প করে আর বলতে শুরু করে, আর একটা ইম্পর্টেন্ট কথা বলবো বলে আমি যখন থেকে তোমাকে খুঁজছি আর তুমি এখানে। তাহলে ফোন করে বলতে। ফোন করেছি। আপনার ফোন কোথায় বলেন তো? ও শিট, ফোন তো বাসায় রেখে আসছি। চলো ফোন নিয়ে আসি বাসা থেকে, তারপর একজন এর সাথে দেখা করবো আজকে। কিন্তু ক্লাস? প্রবলেম নাই, আজকে ফার্স্ট 3টে ক্লাস হবে না। ওকে চলো। নীর আহানের সাথে চলে যায়। এদিকে স্তব্ধ রেগে বলতে থাকে, আমি কোন দিক থেকে খারাপ যে আমাকে ভালোবাসা তো দূর, আমাকে দেখলেই রেগে ফায়ার হয়ে যায়। ওদিকে ওই আহাইনার সাথে তুমি করে কথা বলে আর প্রতিদিন ঘুরতে চাই। ওই তোর ফ্রেন্ডের কি মাথায় ঘেলো নাই যে আমার মতো রত্ন রে চেনে না? স্তব্ধকে রাগানোর জন্য আদ্র বলে ওঠে, ভালোবাসা কি আর রত্ন চেনে? ভালোবাসা তো অন্ধ। আদ্রর কথা যে শুনে যেই রেগে ওকে কিছু বলতে যাবে তখনই আদ্র দৌড়ে পালিয়ে যায়। আর স্তব্ধ ব্যথিত হৃদয় নিয়ে ওর বন্ধুদের কাছে চলে যায়। আব্বু জানো, আজকেও স্তব্ধ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তা তুই কিছু বলিসলি? না, কিছু বলতে যাবো তার আগে আহান ভাই আমাকে নিয়ে আসছে। আহান? আহান কি বাসায় আসছিল? তাহলে আজকে থাকতে বলিস না কেন? কতদিন পরে দেখলাম ছেলেটাকে, কতবার বললাম বাবা আজকের দিনটা অন্তত থাক, তাও থাকলো না। তাই এদিকে নীর মনে হয় অন্য কাউকে পছন্দ করে। মা, আমার ভালোবাসা এক পাক্ষিক থেকে গেল। তোরা দুই ভাই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে খুলে বল তো। তারপর আদ্র আহান আর নিজের কথা ওর মাকে খুলে বলে। তা শুনে ওর মা বলে, বাবা আল্লাহর উপর ভরসা রাখ, তুই যদি সত্যি ওকে ভালোবাসিস, অন্তর থেকে চাস, তাহলে আল্লাহ তোর ইচ্ছা অবশ্যই পূরণ করবে। আমি জানি নীর আমারই, আল্লাহ আমাকে নিরাশ করবে না। পরের দিন কলেজে। আপনি কি এরকম একজনের উপর জোর খাটাতে পারেন? তোমার উপর পারি? মানে? না কিছু না, আগে বলো তুমি আমার বন্ধুর হেল্প করবা নাকি বলো। যদি বলি না? দেখো তোমাকে বারবার বলতে ইচ্ছা করছে না, আরেকবার বলবো রাজি হয়ে যাও। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে একবার বলাই আগে করে দিত। তাহলে তাদেরই বলেন, আমাকে বলছেন কেন? তোমাকে বলছি কারণ রুবি তোমার বেস্টি, তাই তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। অনেক রুবিকে সত্যি অনেক পছন্দ করে। বেচারা কখনো প্রেম করা তো দূর, মেয়ের সাথে কথা পর্যন্ত বলেনি, শুধু রুবি ছাড়া। আমার যতদূর মনে হয় রুবিও অনেককে পছন্দ করে। তুমি একবার শুধু বলেই দেখো না। আর যদি রুবি রাজি না হয়? আমার বিশ্বাস রুবি রাজি হবে না। ও যদি রাজি না হয় তাহলে তোমাকে আমার সাথে প্রতিদিন আর দেখা করতে হবে না। সত্যি আপনার সাথে আবার আর দেখা হবে না, তাই না? সত্যি। কিন্তু যদি রাজি হয়ে যায় তাহলে তোমাকে আমার সাথে একদিন ঘুরতে যেতে হবে। রাজি? ওকে ডান। ওয়েট কই যাও? তুমি যদি মিথ্যা কথা বলো বা রুবিকে অনুৎসাহিত করার চেষ্টা করো তাহলে আমি কি করে বুঝবো? আরে আমি মিথ্যে কথা বলতে যাব কেন? না, তোমাকে বিশ্বাস নেই। আচ্ছা বাবা ঠিক আছে, বলুন কি করতে হবে। তোমার নাম্বার দাও আর আমাকে কল দিয়ে তোমাদের সব কথা শোনাবা। তারপর রুবিকে নিয়ে বটতলে আসবা। আমি আর অনেক ওখানে থাকবো। যাও এখন তাড়াতাড়ি করে রুবিকে বলো। নীর স্তব্ধের কথা শুনে বিরক্ত হয়ে আবার কিছুটা আনন্দের সহিত রুবির কাছে যায়। কারণ ও মনে করছিল রুবি অনেককে না করে দিয়ে স্তব্ধের সাথে প্রতিদিন দেখা করার হাত থেকে ওকে বাঁচাবে। কিন্তু ওকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে রুবি অতি উৎফল্লের সহিত হ্যাঁ বলে দেয়। তুই কি পাগল হয়ে গেছিস? সত্যিই রাজি হয়ে যাবি? করুণ স্বরে কথাটা বলল নীর। ওরকম বলিস না, তুই অনেককে চিনিস না। ও খারাপ ছেলে না, ও কোনো সমস্যাই করবে না, দেখিস। ওকে, তোর লাইফ, তোর যা ইচ্ছে হয় তাই কর, আমাকে এর মধ্যে জড়াবি না। জড়াবি না মানে? তুই আমার বেস্টি, তুই আমার সাথে থাকবি না তো কে থাকবে? তুই আমাকে এরকম একা ছেড়ে দিবি বল? আচ্ছা ঠিক আছে, হয়েছে। আর ইমোশনাল থরি মারতে হবে না। তবে বর্তমান নিব্বাণীবিদের মতো এত এক্সট্রা ঢং যেন না দেখি। আমার এত রোম্যান্টিকতা ভালো লাগে না। চল এখন ওই বেটা ফাজিল আর বটতলায় যেতে বলছে। কাকে ফাজিল বলছিস? অনেককে? আরে না, পাগল হয়েছিস?
আমার এত সুন্দর দুলাভাইকে বলবো কেন? বলছি তো তার ওই চমচকে। ওই, আমি এতক্ষণ কি বলে ফেললাম ফোনের মাধ্যমে? স্তব্ধ তো সব কথা শুনে নিছে। ফিসফিসিয়ে বলে নীর জিহবায় কামড় দিয়ে রুবিকে নিয়ে স্তব্ধ আর অনেকের কাছে চলে গেল। দূর থেকে নীর আর রুবি দেখল স্তব্ধ আর অনেক বটতলার নিচে দাঁড়িয়ে আছে। তারপর রুবি এসে অনেককে বলল, নীর যে কথাগুলো বলেছে সেগুলো কি সত্য? যদি সত্য হয় তাহলে আমি নীরের কাছ থেকে নয়, আপনার কাছ থেকে শুনতে চাই। রুবির কথা শুনে অনেক ভাবা জায়গা খেয়ে যায়। তারপর বলে, নীর যেটা বলেছে সেটাই ঠিক। না, আমি আপনার মুখ থেকে শুনতে চাই, আপনার মনের কথা জানতে চাই। আচ্ছা, মনে করেন নীর আমাকে কিছুই বলেনি, এখন আপনি বলেন। উনি কিছুই শোনেনি। আমার বলার সাথে সাথে লাফাতে লাফাতে চলে আসলো। আবার নাকি কিছুই শোনেনি, ঢং দেখলে গা পিত্তি চলে যায়। আমার রুবির এরকম ন্যাকামি আগে থেকেই পছন্দ না। নীর কথাগুলো রুবির পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়বিড় বলছিল। তা শুনে আর নীরের এক্সপ্রেশন দেখে স্তব্ধ মিটমিট করে হাসছে। আসলে স্তব্ধ ওরকম ন্যাকা টাইপের মেয়েদের পছন্দ না। নীর একটু অন্যরকম, তাই হয়তো স্তব্ধ নীরকে এত বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা বলছি। অনেক রুবিকে কথাগুলো বললে, কিন্তু হাদারামটা এত বোকা। প্রপোজ করার জন্য যে ফুল চকলেট বা গিফট আনতে হয় তা কিছুই আনেনি। তা দেখে স্তব্ধ পকেট থেকে একটা চুইংগাম বের করে দেয়। তা দেখে নীর হাসতে গড়িয়ে পড়ে আর মনে মনে বলতে থাকে, কি গাধার গাধা! একে তো প্রপোজ করতে কিছুই আনিনি, তারপর আবার বন্ধুর দেয়া চুইংগাম দিয়ে প্রপোজ করছে। হাউ ফানি! নীরের হাসির কারণ প্রথমে স্তব্ধ বুঝতে না পারলেও পরে কিছুটা আন্দাজ করতে পেরে ঠোঁটের কোণায় আলতো হাসির রেখা ফুটে উঠল। নীর হাসতে হাসতে হঠাৎ স্তব্ধের দিকে চোকাচুকি হলে ওর হাসি থেমে যায়। এবার রুবিকে উদ্দেশ্য করে বলা কথাগুলো শুনে নীরের দৃষ্টি ওদের দিকে যায়। তোমাকে দেখেছিলাম সেদিন ডেয়ারি মিল্কের চকলেটে অ্যাডের মতো মনে লাড্ডু ফুটেছিল। তুমি বিশ্বাস করো, সার্ফ এক্সেল ওয়াশিং পাউডারে ধৌত করা সাদা কাপড়ের মতো স্বচ্ছ মন থেকে আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি হও আমার, তাহলে আমাদের ভালোবাসার স্প্রিট এনার্জি ড্রিঙ্কসের মতো গতিময় হবে। তারপর অনেক হাঁটু কেড়ে বসে রুবিকে সামনে সুইংগাম ধরে পর ভালোবাসি তোমায় কথাটি বলে আর কিছু বলবে তার আগে রুবি অনেককে থামিয়ে দিয়ে আনন্দে গদগদ হয়ে বলে, থাক থাক, আর বলা লাগবে না। আমি বুঝেছি যে আপনি আমাকে কতটা ভালোবাসেন, আর আগে যে কাউকে প্রপোজ করেননি এটা বুঝতে পেরে আমি অনেক খুশি হয়েছি। অনেকের কথা শোনার চেয়েও রুবির কথাগুলো শুনে নীর পুরাই টাসকি। এবার ওদের প্রপোজালের পালা শেষ হলে স্তব্ধ অনেকের কানে কাছে যে ফিসফিসে রুবিকে নিয়ে কোথাও ঘুরতে যেতে বলে। ওরা চলে যাওয়ার পর নীর যখন চলে যেতে নেয় তখন স্তব্ধ সামনে এসে দাঁড়ায় আর বলে, আমি ফাজিলের কি করেছি? ফাজিল কাকে বলে জানো? এটা বলে স্তব্ধ নীরের দিকে এগোতে থাকে আর নীর পেছোতে থাকে। তারপর নীর একটা ইটের টুকরো হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। স্তব্ধ ওর হাতটা ধরে ফেলে আর নীর চোখ বন্ধ করে বলতে থাকে, প্লিজ আমার হাতটা ছাড়বেন না। কেন, আমি না ফাজিল? তাহলে ফাজিলরা কি করে? স্তব্ধের কথা শুনে নীর বললে, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন, আর কখনো হবে না। আচ্ছা ঠিক আছে, এক শর্তে মাফ করতে পারি। আমার সাথে কালকে যখন ঘুরতে যাবে তখন শাড়ি পরে যেতে হবে। নীর হিতাহিত কিছু না বুঝে হ্যাঁ বলে দেয়। পরের দিন কলেজে এসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় কিছু দেখে স্তব্ধের চোখের পলক থেমে যায়। কলেজের গেট দিয়ে সদ্য ঢোকা এক শাড়ি পরিত তরুণী স্নিগ্ধতায় মোরা মুখ আর পাগল করা সৌন্দর্য, তা দেখে স্তব্ধ নিজের সকল স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতা সাময়িক বন্ধ করে দিয়ে কেবল তার সৌন্দর্যেই মত্ত। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই মেয়ে যে সোজা স্তব্ধের কাছেই আসবে, এটা স্তব্ধ সহ কাউকেই বুঝতে পারেনি। মেয়েটা এবার স্তব্ধের কাছে এসে কিছু বলার জন্য তাকে ডাকছে, কিন্তু স্তব্ধ সেদিকে খেয়ালই নেই। এই যে শুনছেন, হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? স্তব্ধের কোনো সাড়া না পেয়ে এবার নীর কি করবে বুঝতে না পেরে স্তব্ধের হাতে একটা চিমটি কেটে দেয়, যেটার ফলে স্তব্ধের ধ্যান ভাঙে আর ব্যথায় একটু কুকিয়ে ওঠে। ও সরি,
আমি বুঝতে পারিনি যে আপনি এত বেশি ব্যথা পাবেন। আসলে আপনি মেবি নিজের মধ্যেই ছিলেন না, তাই আমি কিছু না ভেবে আপনাকে চিমটি কেটে দিয়েছি। ফর এগেইন ভেরি ভেরি সরি। নিজের মধ্যে থাকবো কি করে? আমি তো তোমার মধ্যে আসক্ত ছিলাম। শাড়ি পরে আসতে বলেছি বলে কি এভাবে আসতে হবে যে দেখে চোখ সরানোই যাচ্ছে না? আমাকে মেরে ফেলার ধান্দা? আমাকে তো বাদ দাও, সবগুলো ছেলে কিভাবে দেখছে দেখো, মনে হচ্ছে এখনই গিলে খাবে। সরি, বুঝলাম না। না কিছু না, বলো কি বলতে এসেছিলে? আমাকে তো আজ আপনার সাথে ঘুরতে যেতে হবে, তাই বলতে এলাম যে আমার আজকে একটা প্র্যাকটিক্যাল ছাড়া ইম্পর্টেন্ট কোনো কাজ নেই কলেজে। তাহলে আমার ক্লাস শেষে আপনাকে কল করে নিব, তারপর না হয় যাওয়া যাবে যদি আপনার কোনো কাজ না থাকে। ওকে, প্রবলেম নাই, আমারও আজকে সেরকম ইম্পর্টেন্ট ক্লাস নাই। ওকে, বাই। বাই। হ্যাঁ, আজ কলেজ গেটে যেই অফসরিকে দেখে স্তব্ধের চোখ আটকে গিয়েছিল সেটা নীর ছাড়া কেউ নয়। আর আজকে স্তব্ধ নীরের থেকে চোখ ফেরাতে পারছে না, কারণ এমনি নীরকে ক্লাসিক পোশাকে দেখলে স্তব্ধের দিনে 3 বার হোঁচট খায়। আর আজকে তো আরও কালো শাড়ি পরছে, তার উপর মানানসই হালকা মেকআপ, ঠোঁটে হালকা করে সিঁদুর লাল রঙের লিপস্টিক দেওয়া, ওর স্ট্রেট চুলগুলো ছেড়ে দেওয়া, কানে ঝুমকো, আর গলায় সব সময়ের মতো পাতলা চেন। তাতে তো স্তব্ধের প্রাণ যায় যায় অবস্থা। স্তব্ধের বন্ধুরা কেউ ভাবতে পারেনি যে স্তব্ধ কখনো কোনো মেয়ের উপর দুর্বল হবে। আগে তো শুধু অনিক আর আদ্র জানতো, কিন্তু এখন ওর সব বন্ধুরাই নীরের কথা জেনেছে। ওরা সবাই স্তব্ধের কাছে নীরের সম্বন্ধে জানতে চাইলে স্তব্ধ বলতে শুরু করলো। ওর মধ্যে যে আগুন আছে আমার ওটাই ভালো লাগে। ও অন্য মেয়েদের মতো নিজের সৌন্দর্য জাহির করে না, তাই বলে এমন না যে ও সুন্দর না। আবার সুন্দর ছেলে দেখলেই তার গলায় ঝুলতে চায় না বা তাকে নিজের করে পেতেও চায় না, কিন্তু কাউকে নিজের করে পেলে তাকে ছাড়বে না। আর অন্য মেয়েদের মতো সব দিক বিচার বিবেচনা না করে কখনো সন্দেহ করবে না। আর ও এতটা মহৎ না যে কেউ ওকে কিছু বললেও ও তাকে ছেড়ে কথা বলবে, এমনকি দোষীকে উচিত শিক্ষা দিয়েই থাকবে। আর ওর সব থেকে বেস্ট দিক হচ্ছে ওর আব্বুর প্রতি ভালোবাসা। এটাই আমার নীর। আজকে এটুকুতে সীমাবদ্ধ থাক, পরে আরও জানতে পারবি। এবার তোরাই বল, এই যুগে এরকম মেয়ে পেলে না ভালোবেসে পারা যায়? তুইও তো সত্যি তোর মতো কাউকে খুঁজে পেয়েছিস। আমি তো ভেবেছিলাম তোর এরকম চয়েস মানুষ দুনিয়া আছে কিনা। এখন তো দেখছি সে কলেজের দৃশ্যমান। প্রথমে ভেবেছিলাম একটা মেয়েকে তোর প্রতি উইক করানো কোনো বিষয় না, কিন্তু এখন তো দেখছি কাজটি বেশ কষ্টসাধ্য। কিন্তু তুই চিন্তা করিস না, আমরা পারবই। পারতে তো হবেই, ওকে ছাড়া আমি বাঁচবো না। স্তব্ধের কথা বলে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। কয়েক ঘন্টা পর নীর ক্লাস শেষ করে স্তব্ধের কাছে গেল, কিন্তু স্তব্ধ অনেক ঘেমেছে দেখে নীর বলল, কি হয়েছে, আপনি এত ঘামছেন কেন? নীর তো আর জানে না যে ওর সাথে কোথাও ঘুরে একটু টাইম স্পেন্ড করতে পারে ভেবে স্তব্ধের খুশি আর অনেক এক্সাইটমেন্টে এরকম হচ্ছে। নীরের স্তব্ধের মতো ওরকম কিছুই হচ্ছে না। ওর মন তো স্তব্ধের জন্য এখনো কোনো অনুভূতি জন্ম হয়নি। ও তো দিব্যি মনে মনে অনেক খুশি, কারণ ওর বিভিন্ন জায়গায় ঘুরতে ভালো লাগে। ও বেশিক্ষণ ওর খুশি লুকাতে পারলো না স্তব্ধের সামনে। কি হয়েছে, তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন? ইজ এনিথিং রং? আসলে ভাইয়া আমার ঘুরতে অনেক ভালো লাগে তাই। নীর স্তব্ধের দিকে তাকিয়ে ওর রক্তবর্ণ চোখ দেখে আর কথাটা শেষ করতে পারলো না, কিন্তু নীর স্তব্ধের এরকম বিহেভিয়ার মানে বোঝার আগেই স্তব্ধ বলে উঠল, আমি তোমার কোন জন্মের ভাই লাগি যে আমাকে ভাই বলছো? আসলে আপনি আমার সিনিয়র তাই। সিনিয়র হয়েছে তাতে কি হয়েছে? কলেজের সবাইকে ভাই বলবে, কিন্তু আমাকে না। গট ইট? ওকে, হয়েছে, এখন বাইকে ওঠো। আচ্ছা, আপনাকে তো আর ভাইয়া বলা যাবে না, তাহলে কি বলবো? নাম ধরে ডাকবে, আর আপনি বললে কেমন যেন লাগে। তুমি আমাকে তুমি করে বলতে পারো। নীর কিছু না বুঝে খুশি খুশি রাজি হয়ে গেল, কারণ ওরও কাউকে এভাবে আপনি আগে করে কথা বলতে ভালো লাগে না। ঠিক আছে, কিন্তু স্তব্ধ, একটা কথা বলবো, তুমি যদি কিছু মনে না করো। মনে করার কি আছে, তুমি বলো। আসলে সব সময় কলেজে গাড়িতে করে আসতে হয়, আর বাইকে তো পরেও ঘোরা যাবে। আমরা যদি রিক্সায় যাই কেমন হবে বিষয়টা? গ্রেট, তোমার এরকম মনোভাব, এর জন্যই তোমাকে আরো বেশি ভালো লাগে। মানে ঠিক বুঝলাম না। কিছু না, চলো। নীর কথাটা নিয়ে ভাবতে স্তব্ধের সাথে একটা রিক্সা গিয়ে বসলো। আরে
পড়ে যাবে তো। আর একটু এদিকে এসে বসো। না ঠিক আছে। কি ঠিক আছো? রিক্সার মোড় ঘুরলেই তো পড়ে যাবে, তখন আবার তোমাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হবে। না মানে আমি নীর আর একটু কিছু বলতে যাবে তার আগে স্তব্ধকে টেনে নিয়ে ওর আর একটু কাছে বসায়। তারপর ওকে কমফোর্টেবল করার জন্য ওর সাথে গল্প করা শুরু করে। আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? আমাদের নিজেদের বাড়িতে সবাই আছে। আসলে আমাদের জয়েন্ট ফ্যামিলি, কিন্তু আমি এখানে চান্স পাওয়ার পর আব্বু আম্মু আর বোন আমার সাথে এখানে চলে আসে, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি থাকার কারণে আমি কোনো কাজই করতে পারি না। ইনফ্যাক্ট আমার আব্বু আম্মু এখন পর্যন্ত আমাকে খাইয়ে দেয়। তাই এখানে এসে যেন আমার পড়াশুনোয় হার্ম না হয়, তাই জানো আমি না সবার খুব আদরে, তাই একটু বাদরও আছে। আমার প্রবলেম নাই, আর তোমাকে কোনো কাজও করতে হবে না। স্তব্ধ আস্তে আস্তে কথাটা বলল। নীর আরও অনেক কথা বলল। তা শুনে স্তব্ধ যেন প্রতি মুহূর্তে নীরকে নতুনভাবে আবিষ্কার করছে, কারণ ও আগে জানতো নীর সাহসী, মেধাবী, একটু মায়াবী, কিন্তু ও যে ভেতর ভেতর এত বাচ্চা তা ও আজ জানতে পারলো। এটা জেনে ওর বেশ ভালোই লাগলো। তারপর স্তব্ধ নীরকে নিয়ে একটা জায়গায় গেল। নীর ওখানে গিয়ে অবাক হয়ে গেল, কারণ স্তব্ধ ওকে একটা বৃদ্ধাশ্রমে নিয়ে গেছে। সেখানে গিয়ে নীর দেখলো স্তব্ধ দেখে সবাই এতটাই খুশি যে তা তাদের চোখে মুখে প্রকাশিত। কিন্তু এর থেকে নীর বেশি অবাক হচ্ছে এইটা ভেবে যে সবাই নীরকে আগে থেকে চেনে। এর কারণ ভাবতে ভাবতে নীর স্তব্ধের কাছে যায় আর জিজ্ঞেস করে, স্তব্ধ, একটা কথা অনেকক্ষণ ধরে আমাকে ভাবাচ্ছে। হ্যাঁ, কি কথা বলো? আমি তো কখনো এই বৃদ্ধাশ্রমে আসিনি, বা এনাদের মধ্যে কারো আমাকে চেনার কথাও না। না হলে তারা আমার নাম জানলো বা আমাকে চিনলো কি করে? আসলে নীর স্তব্ধকে ওরা বৃদ্ধাশ্রমে পৌঁছানোর পর মুহূর্তেই কথাগুলো বলছে। চলুন দেখে আসি তখন কি হয়েছিল। তোমরা কেমন আছো সবাই? আরে স্তব্ধ দাদু ভাই, যে তুমি কিন্তু আজ নির্তিথি পাই নিয়ে আসবে আজকে, সেটা তো বললে না। নীর কিছুটা জিজ্ঞাসুভাবে তাদের উত্তর দেয়। নীর বুঝতে পারছে না তারা নীরকে চিনল কি করে। এরপর নীরকে নিয়ে কয়েকজন গল্প করতে গেল। স্তব্ধের পুরো কথা বসে ভাবতে। স্তব্ধ নীরকে নিয়ে যে বৃদ্ধাশ্রমে এসেছে সেটা স্তব্ধরই, তাই স্তব্ধ মাঝে মাঝে এই বৃদ্ধাশ্রমে সবার সাথে দেখা করতে আসে। ফ্ল্যাশব্যাক। তাহলে আমাদের স্তব্ধ দাদু ভাইয়ের শেষ পর্যন্ত মনে কাউকে ধরলো। তা মেয়েটার নাম কি? আমাদের ছবি দেখাও। এই যে দেখো। দাদু ভাইয়ের পছন্দ আছে বলতে হবে। কি সুন্দর মায়াবী মেয়ে। তারপর স্তব্ধ সবাইকে নীরের ব্যাপারে সব খুলে বলে। ও স্তব্ধ, কোথায় হারিয়ে গেলে? কিছু তো বলো। ওই দাদু দিদারা আমাকে চিনলো কি করে? সব বলবো, কিন্তু পরে। ঠিক আছে, তুমি যখন বলতে চাইবে তখন বলো। সারাদিন সবার সাথে অনেক আনন্দ করে নীর আর স্তব্ধ দুজনেই অনেক আনন্দিত। এছাড়াও আজকে নীরের মনে স্তব্ধের জন্য বেশ কিছু জায়গা হয়েছে। এটা ভেবে যে আজকালকার দিনে কটা ছেলে এরকম বৃদ্ধাশ্রমে এসে বৃদ্ধাদের সাথে সময় কাটায়। নিজে একদিনে অপরিচিত বৃদ্ধাদের সাথে এভাবে মিশে যাবে বা এদের সাথে এভাবে পরিচিত হয়ে এত খুশি হবে, সেটা ভেবে স্তব্ধের কাছে নীরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দুটোই বেড়ে গেছে। কারণ স্তব্ধ একদিন রিমাকে স্তব্ধের গার্লফ্রেন্ড নিয়ে এখানে আসতে চাওয়ায় রিমা একেবারে নাক সিটকে না বলে দেয়। স্তব্ধের কাছে খুব খারাপ লেগেছিল। পরদিন, স্তব্ধ তুই এখানে, আর ওদিকে দেখ গিয়ে তোর সোকাল গার্লফ্রেন্ড নীরকে যা নয় তা বলে অপমান করছে। বলিস কি? তাড়াতাড়ি চল, রিমান আজকে খবর আছে। ওর সাহস কি করে হয় আমার নীরকে অপমান করার? ওইদিকে ওই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার বয়ফ্রেন্ডের দিকে হাত বাড়ানোর? কি বলছেন আপনি এসব? আমারও কিন্তু সহ্যের সীমা আছে। হ্যাঁ, সহ্যের কথা বলতে আসছি। তোমার মতো মেয়েকে আমার জানা আছে। তুমি আমার স্তব্ধের সাথে ঘুরতে কেন গিয়েছিলে? আমার মতো মেয়ে মানে? আপনি কতদূর আমাকে চেনেন? হ্যাঁ, আর রইল ঘুরতে যাওয়ার কথা, যেটা আমার বয়ফ্রেন্ড আমাকে নিয়ে গেছে। তাহলে আমার ওপর রাগ না দেখিয়ে তাকে বলুন। আর হ্যাঁ, এত যখন বয়ফ্রেন্ডের ওপর কেয়ার, তাহলে অন্য মেয়ের সাথে কথা বলতে দেন কেন? যত সব। স্তব্ধ এতক্ষণ নীর আর রিমার সব কথা শুনছিল, আর নীরের কথাগুলো ওর বেশ ভালোই লাগছে। কিন্তু পরক্ষণে রিমা যে কাজটা করতে যাচ্ছিল সেটা দেখে ওর মেজাজ একদম খারাপ হয়ে গেল।
আসলে নীরের কথা শেষে রিমা যেই ওকে একটা থাপ্পড় মারতে যাবে তার আগে নীর ওর হাতটা ধরে বসে, আর তখনই স্তব্ধ এসে রিমাকে একটা থাপ্পড় মেরে বসে। আর তৎক্ষণাৎ বিষয়টা হওয়ায় ওখানে উপস্থিত সবাই তাকিয়ে রইল। তারপর স্তব্ধ বলে উঠল, তোমার সাহস কি করে হয় ওকে মারার? আর কখনো যদি ওর সামনে তোমাকে দেখি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, কথাটা মনে রেখো রিমা। তুমি কি বলছো বেবি? 2 দিনের এই মেয়ের জন্য তুমি তোমার গার্লফ্রেন্ডকে ইনসাল্ট করছো? গার্লফ্রেন্ড মাই ফুড, তোমার মতো মেয়েকে আমি আমার সামনে দেখতে চাই না, যাও এখান থেকে। স্তব্ধের এরকম আচরণে রিমা রেগে ওখান থেকে চলে যাওয়া, আর যাওয়ার সময় নীরকে থ্রেট দিয়ে গেল, আই এম সরি, আমার জন্য তোমাকে অপমানিত হতে হলো। আরে না, তুমি এরকম বলো না তো, আমারই খারাপ লাগছে। আমাকে ঘুরতে নেওয়ার জন্য তোমার ব্রেকআপ হয়ে গেল। নীরের এই কথা শুনে তৎক্ষণাৎ অনেক বলে ওঠে, সেরকম কিছু না, আসলে স্তব্ধ এমনিতেই ওর সাথে ব্রেকআপ করতো, কারণ ও একসাথে আর 2টা ছেলের সাথে ডেট করে। আর তাছাড়া স্তব্ধ এখন অন্য কাউকে। অনেক আর কিছু বলবে তার আগে স্তব্ধকে থামিয়ে দেয়। সেটা দেখে নীর বলে ওঠে, আরে তুমি থামালে কেন? অনিক ভাই কি বলবে সেটা তো বলতে দাও। না, এখন শোনা যাবে না, সেটা তুমি সময় হলেই জানতে পারবে। এর মধ্যে রুবিও চলে আসে আর স্তব্ধ বলে, এখন চলো আমরা 4 জনে মিলে সামনে একটা মেলা বসেছে সেখানে যাই। নীর চল, অনেক মজা হবে। হ্যাঁ চলো। আচ্ছা ঠিক আছে, চলো যাওয়া যাক। স্তব্ধ আর অনেক দুজনেই বাইক নিয়ে আসে, আর স্বাভাবিকভাবে নীর স্তব্ধের পেছনে আর রুবি অনেকের পেছনে উঠে মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মেলায় যাওয়ার পর অনেক রুবিকে নিয়ে হাওয়া হয়ে যায়, তাই বাধ্য হয়ে নীর স্তব্ধের সাথে ঘুরছে আর মনে মনে রুবির 14 গোষ্ঠী উদ্ধার করছে। কিন্তু স্তব্ধ মনে মনে ওদের দুজনকে ধন্যবাদ দিচ্ছে, কারণ ওদের জন্য আজও নীরের সাথে আলাদাভাবে টাইম স্পেন্ড করতে পারছে। সব স্টল ঘুরে দেখতে দেখতে হঠাৎ নীরে একটা স্টলে মানুষের ভিড়ে আটকে যায়। তখন সেখান থেকে স্তব্ধকে খুব সেফলি বের করে আনে, যার জন্য নীরের কাছে স্তব্ধের প্রতি একটু অন্যরকম ভালো লাগা কাজ করে। আসলে স্বভাবত নীরের কাছে খুব বড় কিছু না করে এরকম ছোট ছোট জিনিস খুব ভালো লাগে। নীর আর স্তব্ধ একই জিনিসগুলো দেখছিল, কিন্তু হঠাৎ সামনে স্টলে কিছু দেখে ওর চোখ আটকে যায়। ওরা 4 জনই অনেক ঘোরাঘুরি খাওয়া দাওয়া শেষে মেলা থেকে বেরিয়ে আসে। তারপর অনেক রুবিকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যায়। তখন স্তব্ধ নীরকে পৌঁছে দিতে চাইলে নীর মানা করলেও পরে রাজি হয়ে যায়। স্তব্ধের বাইকের পেছনে নীর আকাশের হালকা মেঘের সাথে প্রকৃতির সাথে তাল মিলিয়ে বাতাসও বইছে চলছে। এর মধ্যে স্তব্ধ প্রেমিক মন বারবার বলছে তার মনের প্রিয়তমাকে তার ভালোবাসা জাহির করতে, কিন্তু তা আর পারছে না কই। অন্যদিকে নীরের মনে মধ্যে চলছে এক অজানা অনুভূতি, যার নিজেও না বুঝতে পারছে না পারছে অন্য কাউকে বোঝাতে। শুধু ওর মন বলছে কিছুটা একটা আলাদা অনুভূতি তাকে টানছে ওই অনুভূতির সাথে পরিচয় করিয়ে এক হয়ে যেতে। নীর পারবে কি ওই অনুভূতির সাথে পরিচিত হতে? আর স্তব্ধ পরিচিত হওয়াতে দুজনের কেউই যাত্রাপথে কোনো কথা বলেনি। নীরের বাসায় পৌঁছে যখন নীর ভেতরে ঢুকতে যাবে তখনই স্তব্ধকে ডেকে বলে, নীর। হ্যাঁ কিছু বলবে? বলো। না, ওই প্যাকেটটা তোমাকে দেওয়ার ছিল, দিতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ কিন্তু আমি তো তোমাকে কিছু দেইনি, তাহলে এটা? আরে এত কথা বলো কেন? আগে বলো, এই কয়দিনে আমি কি তোমার বন্ধু হইনি? না মানে। নীরকে থামিয়ে স্তব্ধ আবার বলতে শুরু করলো, বন্ধু হয়েছি কিনা তাই বলো আগে। হ্যাঁ হয়েছে, কিন্তু আর কোনো কথা না, বন্ধু হয়েছি যখন তাহলে বন্ধু হয়ে বন্ধুকে তো আমার তরফ থেকে কিছু দিতেই পারি। এটা নিতে মানা করলে কিন্তু বন্ধু খুব রাগ করবে। আচ্ছা বাবা, রাগ করতে হবে না, নিচ্ছি। এখন হ্যাপি? ওকে বাই, কালকে দেখা হবে। ওকে, সাবধানে যেও, বাই। নীর বাসায় এসে ফ্রেশ হয়ে ফেসবুক ওপেন করতে স্ক্রল করতে করতে আজকে সারাদিন কি হয়েছে ভাবতে ভাবতে স্তব্ধের দেওয়া প্যাকেটের কথা মনে পড়ে গেল। তখনই প্যাকেটের ভিতর কি আছে সেটা দেখার জন্য প্যাকেট খুলে দেখে ওখানে একজোড়া ঝুমকো আর ডজন খানেক চুড়ি আছে। কিন্তু স্তব্ধ এই ঝুমকোর কথা জানলো কি করে? এটা তো ফ্ল্যাশব্যাক। মেলা একটা স্টলে নীর যেটা দেখে থমকে গিয়েছিল, আসলে সেটা ছিল স্তব্ধ দেওয়া ওই ঝুমকো। যখন নীর ঝুমকোটা কেনার জন্য ওই স্টলে যায়
তখন ঝুমকোটার দাম দিতে গিয়ে নীর খেয়াল করে যে ও আসলে অল্প কিছু টাকা বাদে সব টাকা ভুলে করে বাসায় রেখে এসেছে। তাই নীর ঝুমকোটা রেখে মন খারাপ করে আবার স্তব্ধ যে স্টলে ছিল ওই স্টলে চলে যায়। কিন্তু নীর ভেবেছিল স্তব্ধ ওই বিষয়টা খেয়াল করেনি, কিন্তু স্তব্ধ তো সারাক্ষণই নীরের পানি চেয়েছিল, তাই ও ঘটনাটা ওর দৃষ্টি অগোচর হয়নি। তাই ও পরবর্তীতে নীরের চোখের আড়ালে গিয়ে ওটা কিনে ফেলে। বর্তমান ওর মনে হয় ঝুমকাটা পছন্দ হয়েছে, সেটা দেখে এটা কিনেছে। কিন্তু আমার যে চুড়ি অনেক পছন্দ তা জানলো কি করে? এখানে তো একটা চিরকুটও দেখতে পাচ্ছি। কি লেখা? ঝুমকা তোমার পছন্দের আর চুড়ি আমার। ও স্তব্ধ, তাহলে চুড়ি আমার জন্য পছন্দ হয়েছে। কথাটা বলেই নীর চাই কিছুক্ষণ স্তব্ধের কথা চিন্তা করবে, তখনই ওর মার ডাক পড়ে। কিরে নীর, আজকে কি খুব টায়ার্ড? কলেজ থেকে এসে কোনো কথাই বললি না? না, তেমন কিছু না। তারপর নীর আজকে কলেজ থেকে মেলা পর্যন্ত সব কথা ওর আব্বুকে খুলে বলে। নীর, মা, আমার মনে হয় কি স্তব্ধ ছেলেটা তোমাকে পছন্দ করে, নাহলে প্রথম দিন থেকেই সব কাজে তোমার কিছু না কিছু বলা, তারপর দুদিন তোমার সাথে ঘুরতে যাওয়া। কি জানি। পছন্দ হলে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই, ছেলেটা বেশ ভালোই। কি বলো নীরের মা? ছেলেটার সম্পর্কে যা শুনলাম তাতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে ছেলেটাকে। তোমরা একটু থামবা? কি বলো এসব উল্টাপাল্টা? তোমরা না আমার আব্বু আম্মু, তোমরা কি করে আমাকে এগুলো বলো? ওই তোকে কি আমরা আগের কালে মা বাবার মতো শাসনের মানুষ করেছি নাকি? আমরা সবসময় বন্ধুর মতো আচরণ করছি। তুই নির্দ্বিধায় সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত সবকিছু আমাদের বলিস, তাহলে ছেলেটা যদি ভালো হয় তাহলে এটা বলতে অসুবিধা কি? আচ্ছা ঠিক আছে, আমিও সব কিছু ভাবিনি। যদি আমার ভালো লাগে তাহলে তোমাদের বলবো। ওকে ওকে মেরি মা, এখন একটু রেস্ট নে। তারপর অনেক দিন কেটে যায় স্তব্ধ ও ফাইনাল ইয়ারে, আর নীরও থার্ড ইয়ারের শেষের দিকে। কিন্তু এতদিন কেটে গেলেও স্তব্ধ আজও নীরকে ওর মনের কথা বলতে পারেনি, তাই ওদের সম্পর্কটা আজও বন্ধুর মতোই আছে। তবে স্তব্ধ আর নিজের মনকে কন্ট্রোল করতে পারছে না, তাই খুব শীঘ্রই ও নীরকে ওর মনের সকল অনুভূতি জানান দিবে। এর মধ্যে একটা জিনিস বদলে গেছে, সেটা হলো নীরের মনে স্তব্ধের জন্য জায়গা তৈরি হয়েছে, সেটা স্তব্ধ এতদিন ধরে মনে প্রাণে চেয়ে এসেছে। নীর, তোমাকে আমি কিছু বলতে চাই। এই 2 বছর ধরে আমি কথাটা বলবো করেও তুমি কি মনে করবে তাই আর বলতে পারিনি, কিন্তু এখন আর নিজেকে সামলাতে পারছি না, তাই আজকে বলেই ফেলি। নীর, আমি তোমাকে ভালোবাসি। কথাটা তুমি কিভাবে নেবে আমি জানি না, কিন্তু তাও আমি কি করব? আমি তোমাকে দেখার পর থেকে এক মুহূর্ত তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। আমার প্রপোজ স্টাইলটা অন্যরকম লাগতে পারে তোমার কাছে, কারণ আমি অন্য সবার মতো গিফট বা রোজ দিয়ে হাঁটু গেড়ে বসে প্রপোজ করছি না, কারণ আমার কাছে প্রপোজটা এত গ্র্যান্ডভাবে করে পরে সেই ভালোবাসা মানুষের মূল্য থাকে না। কিন্তু আমি চাই তুমি আমার মনের অনুভূতিটা জানো, বোঝো, এটা অনুভব করো। তুমি আমাকে এতটা সময় ধরে চেনো, আমাকে জানো। আমার মনে হয় না আমার মধ্যে সেরকম খারাপ কিছু আছে, আর যদি থেকে থাকে তাহলে মানুষ মাত্রই ভুল হয়, সেটা না হয় তুমি ঠিক করে দিও। কিন্তু ফর গড সেক আমাকে প্রত্যাখ্যান করো না, আমি মানতে পারবো না। আমি আমার নতুন জীবনের প্রতিটা ক্ষেত্র তোমাকে নিয়ে ভেবেছি, তখন তুমি যদি না থাকো তাহলে আমার জীবন পুরো অগোছালো হয়ে যাবে। তারপর স্তব্ধ নীরের কথাগুলো বলে ওকে কিছু বলার সুযোগ না দিয়ে যাওয়ার পথে চেঁচিয়ে আবার বলে, ও প্রিয় আমার, তুই যত চাও সময় নিয়ে কালকে অ্যান্সারটা দিয়ে দিও, বাট সেটা যেন পজিটিভ হয়। এটা আমার আদেশ নয়, অনুরোধ। এই বলে চলে আসে। স্তব্ধ এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে অনেককে খুঁজছে আর মনে মনে বলছে, শালা, কখন থেকে দাঁড়িয়ে আছি, এখন আসার নাম নেই। তোর বিয়ে না হলে আমি কখনোই এই শহরে পা রাখতাম না। আজ শুধু একটা মানুষকে ভুলে থাকার জন্য আমার ভালোবাসার এই শহর আর আমার পরিবারকে ছেড়ে পা দিতে হয়েছে দূর দেশে। কী দোষ ছিল আমার ভালোবাসার? আসলে সত্যিকারের ভালোবাসার কখনো মূল্য থাকে না। কথাগুলো বলতে বলতে স্তব্ধের চোখের কোণ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। প্রতিটা মানুষ তার নিজের মনের মতো সত্যটা ভেবে নেয়, কিন্তু এটা আসল অর্থে সত্য নাও হতে পারে। সত্যর মাঝেও থাকে সামান্য ভুল বোঝাবুঝি।
আর এর কারণে কাছের মানুষ থেকে দূরে থাকতে হয়। হয়তো স্তব্ধ একটা ভুল বোঝাবুঝি কারণে ওর কাছের মানুষের কাছ থেকে 3টা বছর দূরে থাকতে হয়েছে। হঠাৎ একটা বাচ্চার দিকে স্তব্ধের নজর পড়ে। বাচ্চাটা দেখতে সেই কিউট, বছর 1.5 বয়স হবে। খুব সম্ভাব্য ওর বাবার সাথে খুনসুটি করতে ব্যস্ত। বাবা ও তার সন্তানকে নিয়ে সময় পার করছে, তাই স্তব্ধ সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ একটা মেয়ে নারী সেই বাচ্চাটা কোলে নিল। তার পরনে ছিল হালকা আকাশি রঙের শাড়ি আর ম্যাচিং ব্লাউজ। সব থেকে অবাক করা বিষয়, তার হাতে ছিল ডাক্তারের সাদা অ্যাপ্রন। স্তব্ধের মনে হলো আজ তো নীরও একজন ডাক্তার। কিন্তু স্তব্ধ তার চেহারা দেখতে পারছে না, কারণ তার মুখটা অন্যদিকে ফেরানো ছিল। হঠাৎ কারোর ডাকে সেই মেয়েটা যখনই পিছে ফিরে তাকায়, মেয়েটার দিকে চোখ পড়তে স্তব্ধের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করলো। মেয়েটা আর কেউ না, নীর ছিল, আর লোকটা ছিল আহান। আর ওদের দেখে স্তব্ধ রাগে অন্যদিকে দৃষ্টি রাখলো। তখনই ওখানে আরেকজন মেয়ে এসে বাচ্চাটিকে কোলে নিল। তখনই অনিকের হাত স্তব্ধের কাঁধ স্পর্শ করলো, আর ওর চোখ নীরের দিকে গেল। ও বলে উঠল, আনসারের হ্যাপি ফ্যামিলি। অনিকের কথাটা শুনে যেন স্তব্ধের মনে হলো কেউ ওর বুকের মধ্যে ছুরি দিতে বারবার আঘাত করে ক্ষতবিক্ষত করছে। তাও নিজেকে শান্ত রেখেছে ওদের কাছে যাওয়ার জন্য। যখনই স্তব্ধকে বলল, তখন স্তব্ধ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, না থাক, তাড়াতাড়ি চল, আব্বু আম্মু ওয়েট করছে। আচ্ছা চল। স্তব্ধ 3 বছর পর আমেরিকা থেকে এসেছে অনিক আর রুবির বিয়ের জন্য। আর স্তব্ধ দেশে থেকে চলে গিয়েছে কেন, সেটা আসল রহস্য, যা পরে জানতে পারবেন। এত বছর হয়ে গেল ওদের ভুল বোঝাবুঝির, তুমি আজও স্তব্ধ ভাইকে সত্যিটা বলতে পারলে না? বলতে তো চেয়েছিলাম, তুমি ওকে চেনো না, ও কারোর সাথে কথা কি শোনো। ওকে এত বছর ফোনে বা ও যে কদিন দেশে ছিল কতবার সত্যিটা বলতে চেয়েছি, কিন্তু ওর জেদ কখনোই নীরের কোনো কথা শুনতে চায় না। আজকেও এয়ারপোর্টে সব বুঝিয়ে বলতে চেয়েছি, তাও আর পারলাম কই, ও তো যাবেই না। নীরেরও কি কম চেত? ও তো পারতো স্তব্ধ ভাইকে ক্ষমা করে দিয়ে ভুলটা ভাঙাতে। নীরের কোনো দোষ না, এখানে স্তব্ধ কি একবারও ক্ষমা চেয়েছে বা ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করছে যে নীর ক্ষমা করবে? তাও ঠিক, কিন্তু তাও শুধু শুধু ওদের জেদের মধ্যে কষ্ট পাচ্ছে দুজনেরই মা বাবা। তারা কি ওদের ভুল বোঝাবুঝি ঠিক করার কম চেষ্টা করেছে? তাও সব বৃথা। দেখি নীরের সাথে কথা বলে বোঝাতে পারি কিনা। আমার মনে হয় এত বছর পর ও বুঝবে। কোথায় তুই? ওই যে আহান ভাইকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে ভাবি আর পিচ্ছুকে নিয়ে বাসায় আসলাম। ও, আহান ভাই কোথায় যাচ্ছে? ওই যে একটা কনফারেন্সের জন্য সিঙ্গাপুর যাচ্ছে। ও, তা এয়ারপোর্টে কাউকে দেখেছিলি নাকি? না তো, কেন, কাকে দেখবো? কাউকে কি দেখার কথা ছিল? রুবি যে স্তব্ধের কথা বলতে চাচ্ছে সেটা নীর আগে থেকেই বুঝেছে। বলেছে কারণ স্তব্ধ একাই শুধু নীরকে দেখেনি, নীরও ওকে দেখছে, কিন্তু কাউকে বুঝতে দেয়নি। এখনো অভিমান করে থাকবি? অনেক বছর তো হলো, ঠিক করে ফেল সব। দেখ তোদের জন্য আঙ্কেল আন্টিরাও কত কষ্ট পাচ্ছে। কেন, এখানে কষ্ট পাওয়ার কি আছে? আমি তো ঠিকই আছি। না, তুই ঠিক নেই। তুই প্রতিনিয়ত শুধু আমাদের নয়, নিজের সাথেও অভিনয় করে যাচ্ছিস। আর কত বল। আর তুই যে এয়ারপোর্টে কাউকে দেখিসনি বলে অস্বীকার করছিস, সেটাও আমি বুঝেছি। তোর আজকে এয়ারপোর্টে যাওয়ার কারণ শুধু আহান ভাইকে পৌঁছে দেওয়া না, সাথে স্তব্ধ ভাইকে এত বছর পর দেখার ইচ্ছে। আর কত লুকাবি বল? নীর বাকরুদ্ধ, আর ওর কোনো কথাই বলতে পারছে না, বা শুধু বের হচ্ছে বহু বছর ধরে চাপা কষ্টের বহিঃপ্রকাশ অশ্রু। দেখেছিস, আর লুকাতে পারলি না তো, বেরিয়ে তো আসলোই। শুধু শুধু এত বছর নষ্ট করলি এই অভিমানের জেরে। এখন স্তব্ধ ভাইকে সব খুলে বলি চল, দেখিস উল্টে তোর কাছেই ক্ষমা চেয়ে কুল পাবে না। এখন বলবো না, তুই অনিক ভাইকে নিয়ে কাল চলে আয়, আর সাথে আব্বু আম্মু ভাবিও থাকবে, আর আহান ভাইও কালকে চলে আসবে। পরে না হয় স্তব্ধর আব্বু আম্মুকে বলে দিব। ওকে টান। যাক বাবা, এতদিনে তাহলে সব ঠিক হতে চলেছে। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়, কালকে আবার হসপিটালে সব কাজ শেষ করতে হবে। আফটার অল তোর মানে আমার বেস্টর বিয়ে বলে কথা।
হ্যাঁ, কালকে অনেক কাজ। আগে হসপিটাল পেশেন্টদের দেখে সব কাজ কমপ্লিট করে তারপর তোর প্ল্যান শুনে আবার শপিংয়ে যেতে হবে। ওকে বাই। গুড নাইট। সকালে নীর আর রুবি হসপিটালে চলে যায়। বিয়ের অনুষ্ঠান হলেও ওদের তো পেশেন্ট রেসপন্সিবিলিটি আছে, কারণ সবার আগে ওরা একজন ডাক্তার। স্তব্ধকে বুঝতে দেওয়া যাবে না যে আমি নীরের হাজব্যান্ড না, কিন্তু আবার সরাসরি বলা যাবে না যে ওর হাজব্যান্ড, কিন্তু বিয়ে ভাইয়ের বুঝতে হবে। বুঝলাম আহান ভাই, আপনি যে নীরের হাজবেন্ড না, এটা স্তব্ধ ভাইয়ের থেকে লুকাতে হবে। তারা ভাবি আপনার কোনো সমস্যা নাই তো? আরে কি সমস্যা থাকবে, আমি ওদের বিষয়টা জানি না। আর আমাদের এই ছোট্ট বোনটার জন্য কি আমরা এতটুকু করতে পারবো না? তোমরা চিন্তা করো না, প্ল্যান অনুযায়ী সব ঠিক থাকবে। সব ঠিক আছে, কিন্তু স্তব্ধ যদি তার কথা জিজ্ঞেস করে তখন কি করবো নীর? কেন এই কথা নিয়ে এত চিন্তার কি আছে? তারা ভাবি আমার কি হয়? ভাবি হয়। তাহলে ভাবি বলবো, আর ভাবি স্তব্ধ এত কথা শুনতেই চাইবে না, তাই আমাদের এ নিয়ে চিন্তা করার দরকার নেই। তাহলে তো হয়েই গেল, আর চিন্তা নেই। এখন শুধু তোদের বিয়ে হলে বাঁচি। বছরখানেক আগে আহানের বাবা মা একসাথে রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ায় নীররাই ওদের সব। আর যেহেতু নীরেরও কোনো ফাই না থাকায় আহান এখন নীরদের সাথেই অনেক সুখে থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথাই থাকলো। এখন চলো সবাই শপিং এ। শুধু আমার আর স্তব্ধকে নিয়ে পরে থাকলে হবে? যাদের বিয়ে তাদের কথা তো ভুললে চলবে না। কি যে বলিস তুই! হয়েছে, এতে লজ্জা পেতে হবে না। এখন চলো। চল। এ স্তব্ধ যাবে না, ওকে তো নিতে হবে। হ্যাঁ ভাই, যেহেতু রুবির কোনো ভাই বোন বা কাজিন নেই, আর আন্টিও তো বাসার সব আয়োজন বিজি, তাই যাবে না। সো আপনারা এখান থেকে রেডি হয়ে শপিং মলের উদ্দেশ্যে রওনা হন। রুবির বাবা আর কোনো ভাই বোনও নেই, আর আত্মীয় স্বজন কারোর সাথে সম্পর্ক নেই। আর নীর যেহেতু রুবির সব থেকে ভালো বন্ধু, তাই রুবির বিয়েতে নীরের বাবা মাই সব দায়িত্ব পালন করছে। তারপর ওরা সবাই মিলে শপিংয়ে চলে যায়। আর এদিকে অনেক স্তব্ধকে আনতে ওদের বাড়ি গেছে। কি হলো, আর কতক্ষণ লাগবে তোর? তুই তো পুরুষ জাতির কলঙ্ক, এত সময় লাগে কারোর রেডি হতে? মেয়েদের তো মনে হয় না এত সময় লাগে। আরও বেশি সময় নিলাম কই? তোর এখন রুবির কাছে যাওয়ার জন্য তর্স হয়েছে না বলে এখন আমাকে এত কথা বলছিস? মোটেই না। হয়েছে, নে চল এখন। তারপর ওরা দুজন যে ওদের সবাইকে খুঁজতে থাকে, তখন স্তব্ধ তার স্বপ্নপরীর দিকে চোখ যায়। কিন্তু আজ আর রাগ করতে থাকতে পারছে না। কতবার রাগ করবে? ভালোবাসার মানুষের উপর কি রাগ করা সম্ভব? কিন্তু তারপরও আবার আহার নীরের সাথে দেখে ওর চোখ মুখ লালাভা ধারণ করলো। কিরে, ও এখানে আসবে সেটা তো আগে বলিসনি। আরে এটা বলার কি আছে? নীর রুবির বেস্ট ফ্রেন্ড, সো ওর বিয়েতে শপিংয়ে তো আসবেই, এটাই স্বাভাবিক। তোর বিয়ের জন্যই আজ শুধু আমাকে ওর সম্মুখীন হতে হচ্ছে। কি হলো, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো। হাই স্তব্ধ, কেমন আছো? জি খুব ভালো। কথাটা নীরের দিকে চেয়ে বলল স্তব্ধ। আপনারা কেমন আছেন? ও সরি, আমি কি বোকা, দেখুন কি বলছি। ভালো তো থাকবেনই আপনারা, ভালো থাকার জন্যই তো অন্যকে কষ্ট দিয়েছেন। স্তব্ধ কথা বলে শেষ করতে না করতেই নীর এসে আহানকের কোলে ওর বাবুটাকে দিয়ে বলে, পিচ্ছু খুব কান্না করছে তোমার কাছে যাবে বলে, এই নাও। আজ আমার সাথে কথা বলা তো দূর, একবারও তাকালো না। অন্যদিকে নিজের হাজবেন্ডের সাথে কথা বলাটাও পছন্দ হচ্ছে না। কথাটা নীরকে উদ্দেশ্য করে মনে মনে বলল স্তব্ধ। 3 বছর আগে স্তব্ধ নীরকে যেদিন ওর প্রপোজ এর অ্যান্সার দিতে বলে, সেদিন শুধু স্তব্ধ নীরকে ভুল বোঝার জন্য আজ ওরা দুজনেই কষ্ট পাচ্ছে। 3 বছর আগে ফ্ল্যাশব্যাক। কি রে নীর, আজকে এত খুশি কেন? আরে আজকে খুশি হব না, আজকে তো ডাবল আনন্দ। একে তো আহান ভাইয়ের বিয়ের সামনে, অন্যদিকে তোকে বলছিলাম না যে আমি স্তব্ধকে ভালোবেসে ফেলেছি, কিন্তু স্তব্ধ কি মনে করবে তাই আমি কিছু বলিনি। কিন্তু কালকে ও নিজে থেকে আমাকে বলছে, আর আজকে আনসার দিতে বলেছে। ও তাই নাকি? তাহলে তো আজকে সত্যিই আনন্দের দিন।
যাক বাবা, এক হিসেবে ভালোই হলো। আমারও দুই বেস্টু আর অনেক স্তব্ধ ভাইও বেস্ট ফ্রেন্ড, সো আমাদের বন্ধুত্বটা কখনোই খারাপ হবে না। অনেক না, অনেক 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 বেশি ভালো হবে, তাই বল। আচ্ছা বাবা, ঠিক আছে। তা তুই স্তব্ধ ভাইকে বলবি কখন? এই তো একটু পর আহান ভাইয়ের বিয়ের কার্ডটা দেব। ও আচ্ছা, ঠিক আছে। কিরে, আজকে তোকে এত বিষণ্ণ লাগছে কেন? নীর কি কিছু বলছে? না রে, তাহলে কি হয়েছে? মনের মধ্যে এক অদ্ভুত ভয় কাজ করছে যদি নীর মানা করে দেয়। আর তাছাড়া আমি কখনো স্বপ্ন বিলিভ করি না, বাট কাল রাতে স্বপ্নটার জন্য আরও বেশি মন উসখুস করছে। কেন, কি হয়েছে পরিষ্কার করে বল তো। আমি কালকে স্বপ্নে দেখেছি যে নীর আমাকে ছেড়ে চলে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে অন্য কারোর সাথে। আমি কিচ্ছু করতে পারছি না, শুধু আর্তনাদ করা ছাড়া। আরে বোকা, ওসব কি সত্যি হয় নাকি? তুই হয়তো ওকে নিয়ে কালকে একটু বেশি টেনশন করে ফেলছিস, তাই এমন হয়েছে। এসব মাথা থেকে ঝেড়ে ফেল আর মন মেজাজ একটু ফুরফুরা কর। তোর মতো মানুষ যদি এভাবে মন মরা থাকে তাহলে কি ভালো লাগে নাকি? অনেক ভেবেছিল ওর কথা শুনে স্তব্ধ একটু স্বাভাবিক হবে, কিন্তু না, স্তব্ধের মনে অজানা ভীতিটা এখনো গ্রাস করে আছে। তারপর নীর যখন স্তব্ধের কাছে যায় তখন নীর ভেবেছিল যে আগে আহানের বিয়ের খবরটা দেওয়ার পর স্তব্ধের ভালোবাসা স্বীকার করবে, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল তা কেউ জানে না। স্তব্ধ, এটা নাও, বিয়েতে এসো আহান। নীর অনেক সময় আহান ভাইয়ের বদলে আহানও বলে ফেলে। আসতো, কিন্তু বিয়ের জন্য একটু বিজি হয়ে যাওয়ার আসতে পারেনি, তাই আমাকে দিতে বলেছে। আর নীরের কথা সম্পূর্ণ হওয়ার আগেই স্তব্ধ ওর মুখে কথা কেড়ে নিয়ে বলা শুরু করলো। কেন এমন করলে আমার সাথে? আমার মধ্যে কি খারাপ ছিল বলো? ওর কি আছে যে আমার নাই? আমিও তো দিন শেষে ডাক্তারই হব। আমি যে তোমাকে কতটা ভালোবাসি তা তুমি বোঝোনি। কি বল? নীরের কথা আটকে স্তব্ধ আবার বলা শুরু করলো। ওয়েট, তুমি কোনো কথা বলবা না, আজ শুধু আমি বলবো। তুমি কি করে পারলে আমার সাথে এমনটা করতে? আরে বাবা, ও প্রফেসর বলে ওর প্রাধান্য আমার থেকে বেশি। তোমার যদি প্রফেসর পেতে ইচ্ছে হয় তাহলে আমাকে একবার বলেই দেখতে, আমি কি পারতাম না প্রফেসর হতে? শুধু তো একটু বেশি পড়ে পরিশ্রম করতে হতো, তাও না হয় করতাম তোমার জন্য। কারণ যেদিন এই মনে তোমায় জায়গা দিয়েছি সেদিন থেকে নিজেকে বলে দিয়েছি যে তোমার জন্য আকাশের চাঁদ নাই আনতে পারি, কিন্তু আমার সাধ্যের মধ্যে যা আছে তাই দিয়ে তোমার সব স্বাদ ইচ্ছা পূরণ করব। চুপ করো এবার, সেই কখন থেকে তোমার বাজে কথা শুনে যাচ্ছি। আমাকে ভালোভাবে বুঝিয়ে বলবে কি হয়েছে? রাতে নীরকে নিয়ে দুঃস্বপ্ন দেখার ফলে স্তব্ধ নীরের কাছ থেকে আহানের বিয়ের কথাটা না বুঝেই রিয়াক্ট করা শুরু করে দিয়েছে। কলেজে অনিক আর রুবি সহ নীরের ঘনিষ্ঠ অনেকেই জানে যে আহান আর নীর খালাতো ভাই বোন, কিন্তু এটা হয়তো স্তব্ধ জানে না বা কেউ সেভাবে কখনো বলেনি, এমনকি নীরও বলেনি, কারণ নীর ভেবেছে যে স্তব্ধ এটা জানে। আহানের সাথে কলেজে কথা বলা বা বাইরে ঘোরাঘুরির জন্য স্তব্ধ ভেবেছে যে নীর ওর আহানের বিয়ের কথা বলেছে। নীরের কথার পরিপ্রেক্ষিতে স্তব্ধ আবার আরো বাজেভাবে নালা শুরু করে। তোকে যা বলছি ভালো বলেছি, তোর মতো লোভী মেয়েকে তো আরো বেশি কিছু বলা উচিত। আসলে আমারই তোকে চিনতে ভুল হয়েছে। তুইও অন্য মেয়েদের মতো স্বার্থপর আর লোভী, স্বার্থের জন্য ঠিকই নিজের রং দেখাই ফেলছিস। স্তব্ধ আরো কিছু বলার আগে নীর আর দাঁড়িয়ে থেকে নিজের অপমান সহ্য করতে না পেরে কলেজ থেকে বেরিয়ে সোজা বাসায় চলে যায়। আর রুবি কলেজে ওর খোঁজ না পেয়ে বাসায় এসে দেখে নীর যে অনেক কান্না করছে। তখন রুবি, আহান সহ নীরের আব্বু আম্মু সবাই মিলে নীরকে অনেক জিজ্ঞাসা করার পরেও নীর কলেজে স্তব্ধের সব কথা খুলে বলে। তখন সবাই অনেক আশ্চর্য হয় আর নীরকে বোঝানোর চেষ্টা করে। কয়েকদিন পর নীর সবাইকে বোঝায় যে ও স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু এখনো নীরের মনে পুরোটা জায়গা শুধু স্তব্ধের বসবাস। এখনো ওর হৃদয়ে স্তব্ধের বলা কথাগুলো আঘাত করে, কিন্তু নীর কাউকে বুঝতে দেয় না। নীরের মন খারাপ থাকাতেই রুবিও ওই কয়েকদিন অনেকের সাথে কথা বলেনি, তাই অনেকও বিষয়টা জানেনি। পরবর্তীতে যখন অনেক কথাটা জানতে পারে তখন স্তব্ধকে অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু স্তব্ধ অনেক সহ কারো কোনো কথা না শোনা মাত্রই ভুল বুঝে দেশ ছেড়ে আমেরিকা চলে যায়। আসলে সেদিন শুধুই স্তব্ধের মাথায় নীর আর আহানকে নিয়ে ওই কথাগুলো আসতো না, যদি না তার আগের দিন রাতে
রিমা স্তব্ধকে ফোন দিয়ে কুমন্ত্রণা দিত। অন্য কোনো সময় স্তব্ধকে কেউ এরকম কিছু বললে হয়তো বিশ্বাস করতো না, কিন্তু তখন স্তব্ধ নীরকে নিয়ে ওভার পজিটিভ ছিল। তাই এই সুযোগটা কাজে লাগিয়ে রিমা ওদেরকে আলাদা করতে সফল হয়। প্রেজেন্ট সবাই শপিংয়ে ব্যস্ত, কিন্তু স্তব্ধের অবাধ্য চোখ শুধু নীরের উপর পড়ে আছে। নীর বিষয়টা বুঝতে পেরে স্তব্ধকে জেলাস ফিল করানোর জন্য আহানের ছেলেকে নিজের কোলে নিয়ে অমনি সময়ের চেয়ে একটু মাত্রা অতিরিক্ত আদর করছে আর আহানের সাথে কথা বলছে, যা দেখে স্বভাবতই স্তব্ধের মেজাজ তুঙ্গে। তারপর অনেকক্ষণ পর সবার নজর এড়িয়ে আরাশ আহানের ছেলে একটা টিস্যু মুখের মধ্যে দিয়ে দেয়। যেই খেতে যাবে তখন স্তব্ধ দেখে ফেলে আর তৎক্ষণাৎ কিছু না ভেবে নীরকে বলা শুরু করে, নীর দেখো, ও টিস্যুটা মুখে দিচ্ছে, ওকে আটকাও। আরুষ বাবা, ফেলো এটা এক্ষুনি। বাবা তুমি কি করছিলে এটা? ও সরি, তোমার হাতে আমার টিস্যু দেওয়াটাই উচিত হয়নি। আর সেই কথাগুলো বলে নীরকে স্তব্ধের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ তোমাকে, সরি আপনাকে। ও হ্যাঁ, এখন তো আপনিই বলবে সরি। আমিও আপনাকে নাম ধরে ডাকা আর তুমি বলার জন্য। এখন তো আপনাকে রেসপেক্ট করে কথা বলতে হবে ম্যাম। ম্যাম বলে কথা। কিন্তু সত্যি কি আপনি এরকম রেসপেক্ট ডিজার্ভ করেন? অন্যের মন যারা ভাঙে, অন্যকে যারা কষ্ট দেয়, সত্যি কি তাদের রেসপেক্ট দেওয়া উচিত? আমি রেসপেক্ট ডিজার্ভ করি না মানে কি বলতে চাইছেন? দোষ আপনার, বুঝেছেন আপনি? নীর আরও কিছু বলবে তার আগে আহানুকে থামিয়ে দেয় আর নীরকে একটু দূরে ডেকে নিয়ে বলতে শুরু করে, কিরে এখনই সব বলে দিবি নাকি? আর একটু ওয়েট কর। এখনো তো আমার মনে হচ্ছে স্তব্ধের সেরকম কোনো দোষই নেই। আমি আর অনেক মিলে অনেক কিছু ভেবে দেখলাম, স্তব্ধের তো সেরকম ছেলে না যে শুধু শুধু একটা দুঃস্বপ্ন দেখে তোকে ভুল বোঝাবে। এর পেছনে নিশ্চয়ই অন্য কারোর হাত আছে। তুই অপেক্ষা কর, আমি খুঁজে বের করছি। তারপর তুই স্তম্ভকে সব খুলে বলিস। হ্যাঁ, সেদিন আমার বারবার মনে হচ্ছিল যে স্তব্ধ এরকম করতেই পারে না, অন্য কারোর হাত আছে, কিন্তু কে হতে পারে সেটাই তো খুঁজে বের করতে হবে। তবে তুই চিন্তা করিস না, তোর ভাই যখন আছে তখন সব ঠিক করে দেব ইনশাল্লাহ। ঠিক আছে। তারপর দুদিন কেটে গেলে এই দুদিন স্তব্ধ আর নীরের অল্প অল্প কথা হয়েছে, কিন্তু যেটুকু কথা বলেছে কথাতেই স্তব্ধ নীরকে পিঞ্চ করে কথা বলেছে। তোমার সমস্যা কি? তুমি সব সময় এভাবে পিঞ্চ করে কথা বলো কেন? আমার সমস্যা কি সেটা তুমি এখন বুঝে কি করবা? যা করার তো করা হয়ে গেছে। এত বছর তোমার থেকে নিজেকে আড়াল করে রেখেছি, নিজের পরিবার থেকে দূরে থেকেছি। শুধু তোমার জন্য কি পেয়েছি আমি বলো? তুমি শুধু তো তোমার ভালোবাসা চেয়েছিলাম, আর তুমি কি দিলে তার প্রতিদানে? আমি এত বছর কষ্ট পেয়েছি, কিন্তু তোমার তো কিছুই হয়নি। তুমি তো স্বামী সন্তান নিয়ে দিব্যি খুব সুখেই আছো। তুমি হয়েছে, এবার থামো। আর তখন থেকে মেয়েটাকে কি বলে যাচ্ছ? আর খেয়াল আছে তোমার? এই যে বললে না তুমি এত বছর দূর ছিলে পরিবার ছাড়া, তা তুমি চোখের আড়াল থেকেছ, কিন্তু পেয়েছে চোখের সামনে থেকে প্রিয়জনদের থেকে দূরে থাকা অনেক কঠিন কাজ। কিন্তু তাও সেটা সহজ করে এই মেয়েটা যাকে তুমি এতগুলো কথা শোনাচ্ছ। কি বলছেন? আরে থামো, তুমি অনেক বলেছ, এখন আমাকে বলতে দাও। আবার বললে তুমি কি পেয়েছ, তাই না? কিন্তু তুমি যদি একটু খোঁজ নিতে তাহলে দেখতে পেতে যে মেয়েটা কি পেয়েছে। কিছু পায়নি মেয়েটা, কিছু না। এই সময় মেয়েরা কতটা আনন্দের সাহিত্য কাটায়, কিন্তু তোমার জন্য, হ্যাঁ শুধু তোমার জন্য মেয়েটা এই 3 বছর বিদায় ন্যায় আচরণ করেছে। আর শেষে কি বললে? ওর স্বামী সন্তান নিয়ে সুখে আছে। তুমি না জেনে না শুনে শুধু চোখে যেটা দেখেছো সেটা বিশ্বাস করে নিলে। আরে ও বিয়ে করেনি, আর কোনো স্বামী সন্তানও নেই। আমি যে ওর বড় খালাতো ভাই সেটা তুমি না জেনেই শুধুমাত্র তোমার অনুমান করে তোমার প্রাক্তন প্রেমিকার রেমির কথা শুনে বিশ্বাস করে নিলে যে ও আর আমার বিয়ে হতে চলেছে। আরে বাবা, কোনো কিছু শুনলে কি সেটা বিশ্বাস করে নিতে হবে? তুমি সেটা যাচাই করে দেখবে না? তারপর অনেক রুবি, আহান, নীরের বাবা মা, স্তব্ধের বাবা মা সবাই স্তব্ধকে 3 বছর যাবৎ কি হয়েছে সব কথা খুলে বলে। তখন স্তব্ধ রিমার কথা শুনে যে কত বড় ভুল করছে সেটা বুঝতে পারে, আর নীরের কাছে কি করে ক্ষমা চাইবে সে কথা ভাবতে থাকে।
আজ রুবি আর অনিকের গায়ে হলুদ, তাই আজ সবাই অনেক সুন্দর করে সেজেছে। রুবি একটা হালকা হলুদ রঙের জামদানি শাড়ি, অনিক হাফ হোয়াইট রঙের পাঞ্জাবি পরছে। তাদের দুজনকে অনেক সুন্দর লাগছে। ওদের দেখার পরে সবার চোখ যায় নীর আর স্তব্ধের দিকে। সবার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে রুবি আর অনিকের বদলে আজ নীর আর স্তব্ধের গায়ে হলুদ হবে। নীর পরছে হালকা সবুজ রঙের লেহেঙ্গা আর স্তব্ধ পরছে আকাশি রঙের শেরওয়ানি। আজ আর নীরের উপর কোনো অভিমান ক্ষোভ নাই। স্তব্ধ বরং নিজের ভুল বুঝতে পেরে নীরের কাছে আজ ক্ষমা প্রার্থী সে। কিন্তু হঠাৎ করে নীরের অভিমান মিশ্রিত রাগ বেড়ে গেল স্তব্ধের প্রতি। এর কারণ হয়তো বহুদিনের নিঃসঙ্গতা, একে অপরকে ছাড়া অপূর্ণতাময় সময়ের যন্ত্রণা। স্তব্ধ এখন নীরের রাগ ভাঙানোর উপায় খুঁজতে ব্যস্ত। স্তব্ধ তারপর আহানের কাছে ক্ষমা চাইতে যায়। ভাইয়া, আপনার সাথে কিছু কথা ছিল। কিছু মনে না করে যদি আমার সাথে 2 মিনিট কথা বলেন তাহলে আমার নিজের কাছে ভালো লাগতো। হ্যাঁ বলো, শুনবো না কেন তোমার কথা? তখন ভাইয়ের সাথে 2 মিনিট কথা কেন? তুমি সারাক্ষণ কথা বললেও কেউ মানা করবে না। এখন বলো কি হয়েছে? না ভাইয়া, আসলে আমি খুব দুঃখিত আপনার কাছে। আমি 3 বছর আগে, তারপর এখানে আসার পরও রাগের মাথায় আপনার সাথে অনেক খারাপ বিহেভ করেছি। জানি আমি যে পাপ করেছি তাতে আপনি কেন, কারোরই আমাকে ক্ষমা করা উচিত না। তাও আমাকে ছোট ভাই হিসেবে না হয় একটু ভুলের জন্য ক্ষমা করে দেন। প্লিজ 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 ভাইয়া। দুর্গা, এতবার বলার কি আছে? আমি কি তোমার পরে রেগে আছি নাকি যে ক্ষমা চাইতে হবে? আমি মোটেও রেগে নাই আমার ছোট ভাইটার ওপর। তুমি বরং আমার পেছনে সময় নষ্ট না করে যে রেগে আছে তার রাগ ভাঙাও আগে। কি করে যে ওই বাঘিনীর রাগ ভাঙাবো জানি না। আমার দিকে এমনভাবে তাকাচ্ছে মনে হয় খেয়ে ফেলবে আমাকে। আরে কিছু হবে না, যাও গিয়ে ওই রাগটা ভাঙাও, তারপর আমাকে এসে বলো। যদি বেঁচে ফিরি তাহলে এসে বলবানি। যাই এখন শহীদ হতে। কথাগুলো বলে স্তব্ধ চলে গেল নীরের কাছে। স্তব্ধ নীরকে খুঁজে এসে দেখে যে নীর রুবির সাথে গল্প করছে। তাই স্তব্ধ ভাবলো এখন নীরকে কিছু না বলাই ভালো। আর কিছুক্ষণ পর রুবি আর অনিকের গায়ে হলুদ ছোঁয়ানো হবে। স্তব্ধ আসতে দেখে অনেক যেন প্রাণ ফিরিয়ে পেল, কারণ এতক্ষণ লজ্জায় অনেক কারোর সাথে কোনো কথাই বলেনি। এই স্তব্ধ, এদিকে আয়। কি হয়েছে বল। এতক্ষণ কই ছিলি? তোর কি একটু মায়া হয় না এই নিরীহ বন্ধুটার উপর? উলে বাবালে, কেন কি হয়েছে আমার নিরীহ বন্ধুটার? কিন্তু তুই এত নিরীহ কেন? যা, তুইও আমাকে নিয়ে মজা করছিস। তোর সাথে আর কথা বলবো না। এরকম লজ্জা পেতে হবে জানলে আমিও বিয়ে করতাম না। আরে আমি তো এমনি বলছিলাম। আর তোর এত লজ্জা পাওয়ার কি আছে? লজ্জা তো নারীর ভূষণ। কিন্তু দেখ, ওইদিকে রবি কত গল্প করছে, হাসাহাসি করছে। কই, ও তো লজ্জা পাচ্ছে না। তাহলে তোর এত লজ্জার কি আছে? আমি তো সেটাই বুঝলাম না। এত লজ্জা পাস না, বিয়ে ব্যান। আচ্ছা ঠিক আছে, লজ্জা পাবো না। তারপর রুবি আর অনিকের গাল সম্পূর্ণ হওয়ার পর নীর ফ্রেশ হয়ে যখন অ্যারেঞ্জমেন্টে দেখার জন্য ওর রুম থেকে বের হবে, তখন কে যেন ওর মুখ চেপে একটা অন্য রুমে নিয়ে আসে। নীরের মুখ থেকে শুধু গোংরানোর আওয়াজ বের হচ্ছে, আরও কিছু বলতে পারছে না। নীর এরকম ছটফট করে দেখে লোকটি নীরের মুখ ছেড়ে দেয়। তখন নীর বলতে শুরু করে, এই কে আপনি? আমাকে এভাবে নিয়ে এসেছেন কেন? কি মতলব আপনার? কথাগুলো এক নিমেষেই বলে ফেলল নীর। আস্তে আস্তে বাবা সব প্রশ্ন একসাথে করলে অ্যান্সার দিব কি করে? স্তব্ধ? হ্যাঁ আমি। তুমি কেন আমাকে নিয়ে এসছো এখানে? তোমাকে কিছু বলার ছিল। কি বলবে? আর যা বলার তা তো বলেই দিয়েছো। আর কি বলতে চাও? নাকি আরো অপমান করা বাকি আছে? না, কি বলছো এসব? সবকিছু হয়েছে রিমার ষড়যন্ত্রে আর আমার ভুল বোঝার জন্য। আমাকে কি আর কখনো ভালোবাসা যায় না? পারবে না আমাকে ক্ষমা করে দিয়ে আমার ভালোবাসা গ্রহণ করতে? নীরের যেন আজ কিছুই বলতে পারছে না, শুধু ওর চোখ থেকে অশ্রু বেয়ে পড়ছে। তখনই স্তব্ধ ওর কান্না মুছে দিয়ে ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়ে বলতে থাকে, যা ভুল হওয়ার হয়ে গেছে। আর কখনোই তোমাকে ভুল বুঝবো না। সবসময়ই তোমার ছায়া হয়ে সাথে থাকবো। আমাকে ভালোবেসে কি আমার এই ভুল ক্ষমা করতে পারবে না? তোমাকে ছাড়া আমি। স্তব্ধ আরও অনেক কিছু বলার ছিল, তার আগেই ওখানে রুবি, অনিক, আহান তারা চলে আসে আর একসাথে নীরকে বলতে থাকে স্তব্ধকে মেনে নিতে। নীর ওদের কাণ্ড দেখে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। তারপর ওদের সাথে আরশো আদো আদো কণ্ঠে যখন শুনতে পায় স্তব্ধকে ক্ষমা করার কথা, তখন আর নিজেকে সামলাতে না পারে একগাল হেসে বলে ওঠে, ঠিক আছে, শুধু
আরশের কথা শুনে ক্ষমা করে দিলাম। আর কখনো যদি আমাকে ভুল বুঝে কষ্ট দেয় তাহলে কিন্তু আর কখনোই ক্ষমা হবে না বলে দিলাম। আর কখনো ভুল বুঝেও কেন, ঠিক বুঝেও তোমাকে কখনো কষ্ট দেব না, প্রমিস। ও প্রিয় আমার। স্তব্ধের কথা শুনে সবাই হেসে ওঠে, সাথে নীরও। এইভাবে নীর স্তব্ধ ভুল বোঝাবুঝির পর ওরা দুজন একত্র হয়ে যায়। আর এভাবে সুখে দুঃখে যাই হোক, স্তব্ধ সবসময় নীরের পাশে থেকে কাটিয়ে দেবে সারা জীবন। ওদের জীবন এভাবেই একসাথে চলমান।